অসমতার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অসমতার ক্লাস শুরু করার আগে চলেন বিগত বিসিএস এর যে প্রশ্নগুলো আসছে সেটা দেখে আসি। সেই প্রশ্নগুলো একটু ভালোভাবে মনোযোগ দিব যে কি ধরনের প্রশ্ন আসে, মানে কোন টাইপের প্রশ্নগুলো আসে। দেখেন 46 বিসিএস এ এখানে একটা প্রশ্ন আসছে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 লেস ইকুয়াল 0 হলে এর সমাধান সেট। তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? এই যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ দ্বিঘাত অসমতা। আবার 44তম বিসিএসে একটা কি আসছে, পরম মানযুক্ত একটা অসমতা আসছে, এটা সমাধান বের করতে বলছে। 43তম বিসিএসে এখানে বাস্তব সংখ্যায় এটা একটা ভগ্নাংশযুক্ত অসমতা আসছে, এটা সমাধান বের করতে বলছে, যদিও এটা নিয়ে প্রশ্নপত্রে একটু প্রশ্নের সাথে অপশনে একটু মিল ছিল না। 42তম বিসিএসে আবার দ্বিঘাত সমীকরণ যুক্ত দ্বিঘাত বীজগাণিতিক রাশিযুক্ত অসমতার প্রশ্ন আসছে। 41তমতে আবার পরম মান যুক্ত আছে। তাহলে আমরা এখান থেকে দ্বিঘাত পাইলাম, পরম মান পাইলাম, ভগ্নাংশযুক্ত পাইলাম। ওকে, 40তমতে এখানে এক ঘাত বিশিষ্ট একটা অসমতা আসছে। এখানে দেখেন এই যে এক্স এর ঘাত 1 দুই পাশেই, তাহলে এক ঘাত বিশিষ্ট অসমতা আসতে পারে, সেটা সমাধান বের করতে বলতে পারে। 39তম বিসিএসে দেখেন আবার দ্বিঘাত চলে আসছে। 38তম বিসিএসে কি আসছে, আবার পরম মান আসছে। এরপর 37তম বিসিএসে দ্বিঘাত, 35তম বিসিএসে একটা পরম মান আসছে। তাহলে আমরা এখানে চার ধরনের প্রশ্ন পাইলাম। কি কি? নাম্বার ওয়ান, আমরা পাইলাম দ্বিঘাত পাইছি একটা, তাই না? দ্বিঘাত এরকম আসতে পারে। নাম্বার টু, পরম মান আসতে পারে, তাই না? পরম মানযুক্ত প্রশ্ন আসতে পারে। নাম্বার থ্রি, একঘাত আসতে পারে। নাম্বার ফোর কি, ভগ্নাংশ। এই চারটা টাইপ। তাহলে এই চারটা টাইপ আমরা যদি ভালোভাবে করি, অসমতা থেকে দেখেন প্রত্যেকটা বিসিএস এ প্রায় প্রশ্ন আসছে, শুধুমাত্র 45-এ আসে নাই। তাছাড়া প্রত্যেকটা বিসিএস এ 35 থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা বিসিএস এ প্রশ্ন আসছে। তার মানে এখান থেকে 1 মার্ক আপনারা নিশ্চিত কমন পাবেন। দেখেন অনেকেই সেদিন দেখলাম টেলিগ্রামে আমাকে বলতেছে যে মানে শর্ট সাজেশন করে দেওয়ার জন্য। শর্ট সাজেশন দেখেন এখানে হয়ে যাচ্ছে, সূচক, লগ আর অসমতা, এই তিনটা টপিক থেকে তিনটা প্রশ্ন পাবেন প্রিলিতে। তিনটা না পেলেও দুইটা নিশ্চিত পাবেনই। আর তিনটা টপিকই খুব সহজ, ছোট্ট ছোট্ট টপিক। তাহলে আপনার এখানে কিন্তু 3 মার্কে একটা প্রস্তুতি হয়ে যাচ্ছে। আজকের ক্লাস করলে আপনারা 1 মার্ক আপনাদের ঝুলিতে যুক্ত হবে। তাহলে এরকম আরো কিছু টপিক আছে, যে টপিকগুলো পড়লে 1 মার্ক নিশ্চিত কমন আসে, মানে প্রায় প্রত্যেকটা বিসিএস প্রশ্ন আসে। ওকে, তাহলে আমরা বিগত বিসিএস থেকে আমরা ধারণা নিলাম 4 টাইপের প্রশ্ন আসতে পারে। তাহলে এই 4 টাইপের প্রশ্ন আমরা ভালোভাবে শিখবো। তাহলে চলেন আমরা প্রথমে দেখবো অসমতাটা কি। দেখেন আমি যদি লিখি যে এক্স ইজ ইকুয়াল টু 3, এটা একটা কি, ইকুয়াল অর্থাৎ সমান। তাহলে অসমতা মানে কি, সমান নয়। অসমতা মানে সমান নয়। এক্স ইজ ইকুয়াল টু যে 3, মানে এক্স এর মান 3-এর সমান। এখন যদি বলি যে এক্স এর মান 3-এর সমান না, এটা না, তাহলে কি ঘটনা ঘটতে পারে? এক্স এর মান 3 থেকে বড় হইতে পারে, এক্স এর মান 3 থেকে বড় হইতে পারে, অথবা এক্স এর মান 3 থেকে ছোট হইতে পারে। এই দুইটা ঘটনা ঘটতে পারে, এই দুইটার যে কোনো একটা ঘটনা ঘটবে। এখানে আমি দেখেন এক্সটাকে বড় করে দেয়, এক্স এর মান 3 থেকে বড়, এটা দেখানোর জন্য আমি একটা চিহ্ন ব্যবহার করছি, এই চিহ্নটা ব্যবহার করছি। আর এখানে এক্স এর মান 3 থেকে ছোট, এইটা ব্যবহার করার জন্য আমি এই চিহ্নটা ব্যবহার করছি। আসলে এই চিহ্নটা হচ্ছে বড় চিহ্ন, এই চিহ্নটা ছোট চিহ্ন। এখন চিহ্ন নিয়ে আপনাদের কারো কি সমস্যা হয়, যে চিহ্ন থাকলে কোনটা বড় কোনটা ছোট বুঝতে পারেন, এরকম কারো কোনো সমস্যা হয় কিনা? হয় না? ওকে, তাহলে দেখেন আমি আর একটু লিখি। আমি এইভাবে লিখতে পারি 5 বড় 3। যাদের সমস্যা হয়, যদি মনে করেন যে সমস্যা হয়, এইভাবে চিন্তা করবেন, এটা একটা তীর। এই যে তীরের মাথা এরকম করে থাকে না, এরকম। তাহলে এটা একটা তীরের মাথা। এই তীর কার দিকে ছোড়া হচ্ছে? যে দুর্বল তার দিকে, যে ছোট তার দিকে ছোড়া হচ্ছে। তার মানে এই তীরের মাথায় যে থাকবে সে সবসময় ছোট, তাহলে অপর দিকে বড় থাকবে, অপর দিকে বড়জন থাকবে সবসময়। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি না? এটাও যা, এটাও তা। 5 3 থেকে বড়। আমি এখানে বললাম কি 5 বড় 3-এর থেকে, আর এখানে বলতেছি 3 ছোট 5-এর থেকে। দুইটা কিন্তু একই জিনিস, দুইটা একই জিনিস। আশা করি আপনাদের এই অসমতার চিহ্নটা মনে থাকবে। তবে অনেক ক্ষেত্রে এরকম হইতে পারে যে আমি লিখলাম এক্স গ্রেটার ইকুয়াল 3, মানে এক্স এর মান 3-এর সমান বা 3 থেকে বড়। এই যে এখানে যদি আমি এই চিহ্নটা দেই, তার মানে এটা কি 3 সহ, 3 সহ। আর যদি আমি এরকম করে দেই 3 বাদে 3 থেকে বড় যেসব আছে। আবার একই রকম ভাবে যদি এরকম হয়, এক্স এর মান ধরেন 2 থেকে ছোট, যদি এখানে ইকুয়াল চিহ্ন থাকে তার মানে 2-এর সমান, 2-এর সমান এবং 2-এর সমান অথবা 2 থেকে ছোট, ইকুয়াল চিহ্ন যদি থাকে। আর যদি ইকুয়াল চিহ্ন না থাকে, তার মানে 2 বাদে 2 থেকে ছোট যত সংখ্যা আছে সবগুলো কি এক্স এর মান। তাহলে আমরা এখানে দুই ধরনের চিহ্ন দেখলাম, একটা হচ্ছে এটা হচ্ছে ছোট চিহ্ন, এটা বড় চিহ্ন। অনেক সময় এরকম ইকুয়াল চিহ্ন থাকতে পারে, ইকুয়াল চিহ্ন থাকলে যে মানটা দেওয়া থাকবে ওটা সমান হবে।
আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। আসলে আমাদের মূল জিনিসটা আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে অসমতার কিছু বেসিক জিনিস, যেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করলে চিহ্নের পরিবর্তন হয় কিনা, এই বিষয়গুলো আমরা দেখব। তো চলেন আমরা প্রথমে দেখি, একটা অসমতা লিখি, 6 3 থেকে বড়। এটা তো সত্য, তাই না? আমরা প্রথমে দেখব উভয় পাশে কোনো অসমতার উভয় পাশে যদি আমরা যোগ করি তাহলে কি চিহ্নের পরিবর্তন হয় কিনা। এখন আমি এই 6-এর এই অসমতার উভয় পাশে আমি যে কোনো সংখ্যা যোগ করে দেই, তবে উভয় পাশে একই সংখ্যা যোগ করব। আবার আলাদা 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 সংখ্যা না, একই সংখ্যা। কারণ আমি এই পাশেও 3 যোগ করলাম, এই পাশেও 3 যোগ করলাম, তাহলে এখানে কি হলো, 9 > 6। তার মানে কি, আমি যে উভয় পাশে যে 3 যোগ করলাম, চিহ্ন যেটা ছিল সেই চিহ্নটা কি পরিবর্তন হয়েছে? হয় নাই। তার মানে একটা অসমতার উভয় পাশে একই সংখ্যা যদি যোগ করি, একই সংখ্যা যদি যোগ করি তাহলে চিহ্নের পরিবর্তন হচ্ছে না। আবার দেখি বিয়োগ করে, আমরা যদি এখন বিয়োগ করি, আমি এই 6 > 3, আমি যদি উভয় পাশ থেকে 2 বিয়োগ করি, উভয় পাশ থেকে 2 বিয়োগ করি, দেখেন আমি এখানে 6 থেকে 2 বিয়োগ করলাম, এখানে 3 থেকে 2 বিয়োগ করলাম, তার মানে এখানে হলো 4, এখানে হলো 1, তাহলে 4 বড় অবশ্যই। তাহলে বড়টা আমি চিহ্নটা এটা দিব, তার মানে কি এখানেও চিহ্ন পরিবর্তন হইল না। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে কোনো অসমতার উভয় পাশে কোনো সংখ্যা যদি যোগ বা বিয়োগ করি তাহলে এখানে যে চিহ্নটা থাকবে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, চিহ্ন যেদিকে থাকবে সেই দিকেই থাকবে, এটার কোনো জায়গা মানে এর গতিপথ বা এর অবস্থান চেঞ্জ করবে না। মানে এই যে এখানে বড় চিহ্ন আছে, এটা কখনোই চেঞ্জ হয়ে ছোট চিহ্ন হবে না। কখন হয় সেটাও আমরা দেখব। তাহলে আমরা যোগ বিয়োগেরটা সবাই ক্লিয়ার? যোগ বিয়োগেরটা সবাই ক্লিয়ার? ওকে, এবার আমরা গুণ দেখব। এবার আমরা গুণের ক্ষেত্রে দেখি, আমি ঠিক আগেরটাই লিখি, 6 > 3। এখন উভয় পাশে যদি আমি এই 6-এর সাথেও 2 গুণ করলাম, 3-র সাথেও 2 গুণ করলাম, তাহলে কি হলো, এখানে 12, এখানে 6। তাহলে বড় চিহ্ন হবে এখানে, যে 12 যেহেতু সামনে আছে তাহলে এই চিহ্নটা দিব। এখানে যে চিহ্ন ছিল আমার এখানেও ঠিক সেম চিহ্নটাই হইলো। তার মানে গুণের ক্ষেত্রে উভয় পাশে যদি আমি কি করি, কোনো ধনাত্মক সংখ্যা গুণ করি, কোনো ধনাত্মক সংখ্যা গুণ করি, যে উভয় পাশে 2 গুণ করছি, চিহ্নের পরিবর্তন হয় নাই। খেয়াল করেন আমি এখানে কি বলছি, ধনাত্মক সংখ্যার কথা বলছি। অসমতার উভয় পাশে যদি ধনাত্মক সংখ্যা গুণ করি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে ভাই ধনাত্মক বললেন, ঋণাত্মক বলে দেখেন তো কি হয়। চলেন আমরা একটু ঋণাত্মক দেখি। এই 6 > 3, এবার আমি 6-এর সাথে এখানে -2 গুণ করলাম, 3-র সাথেও -2 গুণ করলাম, তাহলে এখানে কি হবে, +6 আর -2 গুণ করলে -12, 3 আর -2 গুণ করলে -6। এবার বলেন তো বড় কোনটা, -12 নাকি -6 বড়? কোনটা বড়? হ্যাঁ, সমীকরণের মতোই, তবে ওটা সমান। এটাও তো ইকুয়েশন, এটাও এক ধরনের মানে এটা ইকুয়েশনের উল্টোটা, মানে ইনইকুয়ালিটি এটাই। এখানে বড় হচ্ছে -6, তাহলে আমি কি এই চিহ্ন দিতে পারবো? দিতে পারবো না। আমি জানি সবসময় ছোটোর দিকে এই তীর চিহ্নটা থাকবে, তাহলে চিহ্নটা ঘুরে যাবে এই দিকে। তার মানে আমি এখান থেকে বুঝতে পারলাম কোনো অসমতার কোনো অসমতার উভয় পাশে ঋণাত্মক সংখ্যা যদি গুণ করে দেই তাহলে কি হবে, ঋণাত্মক সংখ্যা গুণ করে দিলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে চিহ্নটা কি হয়ে গেল, পরিবর্তন। এখানে যে বড় চিহ্ন ছিল এবার ছোট চিহ্ন দিয়ে ফেলছি, এটা মাথায় রাখবেন। তাহলে চিহ্নটা পরিবর্তন হচ্ছে কখন, পরিবর্তন কখন হয় না, এইটা মাথা রাখাতে এটা সুবিধা হবে, কখন কখন পরিবর্তন হয়। তাহলে আমরা এখানে একটা শিখলাম, ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে চিহ্নটা পরিবর্তন হয়। আচ্ছা, যদি এরকম হয়, যদি এরকম হয়, ধরেন আমি লিখলাম -6 > 3, এইবার যদি ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করি তাহলে কি পরিবর্তন হবে বলেন তো দেখি। এইবার যদি উভয় পাশে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করি তাহলে কি চিহ্নটা পরিবর্তন হবে? দেখেন, গুণ করে দেখি, এই যে -6-এর সাথে যদি আমি -2 গুণ করি, আবার 3-এর সাথে যদি -2 গুণ করি, তাহলে কি হয়, এখানে -6 আর -2 মিলে হবে 12, আর এখানে হবে কত, -6। হ্যাঁ, চিহ্নটা চেঞ্জ হয়ে গেল। তার মানে এটা ধনাত্মক থাক আর ঋণাত্মক থাক, যে সংখ্যাই থাক না কেন, অসমতা যদি থাকে আর যদি সেটার উভয় পাশে কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করি চিহ্নটা পরিবর্তন হবে। এটা মাথায় রাখবেন গুণের ক্ষেত্রে। এটা -12 নয়, এটা +12। এটা তো আমি এমনি একটা দাঁড়ি পড়ে গেছে, অবশ্যই 12 বড়। ওকে, এবার তাহলে আমরা একটু ভাগের ক্ষেত্রে দেখি, ভাগের ক্ষেত্রে দেখি। এবার দেখবো আমরা ভাগ। ধরেন আমি লিখলাম 6 > 3, তাহলে আমি যদি দুইটাকেই ভাগ করে দেই তাহলে কি হবে, এখানে 6-কে 3 দ্বারা ভাগ করলে হবে 2, 3-কে 3 দ্বারা ভাগ করলে 1, তাহলে 2 বড়,
চিহ্নটা সেম থাকতেছে, তাই না? ধনাত্মক সংখ্যা দ্বারা ভাগ করছি, কি সংখ্যা দ্বারা? ধনাত্মক সংখ্যা দ্বারা ভাগ করছি, চিহ্নের পরিবর্তন হইল না। আচ্ছা, যদি ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করি, যদি আমি ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করি, এই 6 কে -2 দ্বারা ভাগ করলাম, 3 কেও -3 দ্বারা ভাগ করলাম, তাহলে কি হবে? এখানে এখানে ভাগ করলে 6 কে 2 দ্বারা ভাগ করলে হবে 3, মানে -3, আর এখানে হবে -1। বড় কোনটা? -3 বড় না -1 বড়? -1 বড়, তাহলে চিহ্নটা ঘুরে গেল। এখানে ছিল বড় চিহ্ন, এবার চিহ্নটা কি হলো? ঘুরে গেল। তাহলে আসলে আসলে আমরা কি শিখলাম এখান থেকে? চিহ্নটা পরিবর্তন হয় কখন? কখন? যদি অসমতার কি করি? উভয় পাশে ঋণাত্মক সংখ্যা দ্বারা, ঋণাত্মক সংখ্যা গুণ বা ভাগ করি। গুণ বা ভাগ করলে কি হয়? চিহ্ন ঘুরে যাবে, চিহ্ন পরিবর্তন হবে। এইটা মনে রাখবেন। তাহলে আমরা একটা ক্ষেত্র পাইলাম, কখন? ঋণাত্মক সংখ্যা, এটা ধনাত্মক হয়ে গেছে নাকি? ঋণাত্মক সংখ্যা যদি আমরা গুণ বা ভাগ করি, ঋণাত্মক সংখ্যা দিয়ে যদি গুণ বা ভাগ করি, তাহলে চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে বাকি সব ক্ষেত্রে হবে না, তবে আর একটা ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়। জাস্ট এইটুকু মনে রাখেন। আমরা এখানে একটা পাইলাম, কখন চিহ্ন পরিবর্তন হয়? ঋণাত্মক সংখ্যা দ্বারা যদি গুণ ভাগ করি, তাহলে যোগ বিয়োগ না, কিন্তু শুধু গুণ ভাগ। যোগ বিয়োগ করলে কিন্তু আবার চিহ্ন পরিবর্তন হবে না। এটা মাথায় রাখবেন, এইটুকু মাথায় রাখলে হবে যে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ ভাগ করলে চিহ্নের পরিবর্তন হয়। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? সুলতান না, এটা সমান নয় তাই অসমতা বলে, সমান নয় তাই অসমতা বলে। ওকে, আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে বিপরীতকরণ। কি শিখবো? বিপরীতকরণ। দেখেন, আমি লিখলাম যে 3 2 থেকে বড়, 3 2 থেকে বড়। এবার বিপরীতকরণ মানে কি? উল্টাই দেওয়া, মানে ভগ্নাংশ লব, ভগ্নাংশের লবকে হর করা, হরকে লব করা। এই যে 3 এর নিচে একটা 1 আছে, 2 এর নিচে একটা 1 আছে, এটাকে যদি উল্টাই দেই, তাহলে 1/3, আর এটা হবে 1/2। এই যে আমি বিপরীতকরণ করলাম। এবার দেখেন, বিপরীতকরণ করার পর বড় কোনটা? 3/1 বড় হবে না 2/1 বড় হবে? বড় কোনটা হবে বলেন তো দেখি? 3/1 বড় নাকি 2/1 বড়? রাইট, 2/1 বড়। 2/1 বড়। মানে এটা যদি আপনি দশমিকে হিসাব করেন, এটা হবে 0.333, আর এটা হবে 0.5। অবশ্যই 0.5 বড়, তার মানে এই চিহ্ন হবে। অর্থাৎ আমি যখন বিপরীতকরণ করলাম, তখন কি হইলো? চিহ্নটা ঘুরে গেল। যখন বিপরীতকরণ করলাম, তখন চিহ্নটা ঘুরে গেল। আচ্ছা, যদি দুই পাশে ঋণাত্মক সংখ্যা থাকে, তাহলে কি হয়? ধরেন এই -3 -2, এবার কিন্তু -2 বড়। এখন যদি আমরা বিপরীতকরণ করি, তাহলে কি হবে? -1/3, এখানে -1/2। এইবার বলেন তো, কোনটা বড়? -1/3 বড় না -1/2 বড়? হ্যাঁ, এখানে কিন্তু -1/3 বড়। অর্থাৎ ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যা যত ছোট হবে সেটা তত বেশি বড়। ঋণাত্মক সংখ্যা যত ছোট হবে সেটা তত বেশি বড়। এটা হচ্ছে 0.5, আর এটা হচ্ছে 0.3, তাই না? তাহলে 0.3টা 0.5-এর থেকে ছোট, এর সামনে মাইনাস আছে। ঋণাত্মক সংখ্যা যত ছোট সেটা তত বেশি বড়। তাহলে আমার এখানে চিহ্নটা ঘুরে যাচ্ছে। খেয়াল করে দেখেন, এখানে 3 ছিল, এখানে 2, দুই পাশে ধনাত্মক সংখ্যা, তখন আমি বিপরীতকরণ করলাম, চিহ্নটা ঘুরে গেল। দুই পাশে ঋণাত্মক সংখ্যা, এবার আমি বিপরীতকরণ করলাম, চিহ্নটা ঘুরে গেল। এবার আসেন, যদি এরকম থাকে, ধরেন 3 > -2, এইবার যদি আমি বিপরীতকরণ করি, বিপরীতকরণ করি 1/3, আর এটা হচ্ছে -1/2, এবার কোনটা বড়? 1/3 বড় না -1/2 বড়? কোনটা বড়? 1/3 বড় না -1/2 বড়? এটা তো নেগেটিভ। নেগেটিভ তো সবসময় ছোটই হবে ধনাত্মকের থেকে। নেগেটিভ সবসময় ছোটই হবে ধনাত্মক থেকে, তার মানে এটা বড়। তাহলে এখানে এই চিহ্নটা হচ্ছে। খেয়াল করে দেখেন, এক পাশে পজিটিভ আর এক পাশে নেগেটিভ, তখন আমরা বিপরীতকরণ করে দেখলাম চিহ্নের পরিবর্তন হচ্ছে না। যখন এক পাশে পজিটিভ আর এক পাশে নেগেটিভ, বিপরীতকরণ করে দেখতেছি, কি হয় না? চিহ্নের পরিবর্তন হয় না। বুঝতে পারছি সবাই? তাহলে চিহ্নের পরিবর্তন কখন হয়? তখনই হবে যদি উভয় পাশে প্লাস অথবা উভয় পাশে মাইনাস থাকে। তাহলে যদি আমি বিপরীতকরণ করি, চিহ্নের পরিবর্তন হয়। কিন্তু যদি এক পাশে প্লাস আর এক পাশে মাইনাস থাকে, তাহলে বিপরীতকরণ করলেও চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে চিহ্নের পরিবর্তন হয় কখন কখন? আমরা দুইটা ক্ষেত্র পাইলাম। চিহ্নের পরিবর্তনের ক্ষেত্রে দুইটা ক্ষেত্র পাইলাম। নাম্বার 1, ঋণাত্মক সংখ্যা দ্বারা, ঋণাত্মক
সংখ্যা দ্বারা কি গুণ ভাগ, ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ, গুণ ভাগ। নাম্বার 2 কি পেলাম, অসমতার উভয় পাশে যদি একই চিহ্ন থাকে, অসমতার উভয় পাশে একই চিহ্ন থাকলে বিপরীতকরণ করলে চিহ্নের পরিবর্তন হয়, বিপরীতকরণ করলে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে। এই দুইটা ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হবে, বাকি আর কোনো ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে আমরা কি বুঝতে পারছি, এই দুইটা যদি আপনারা মনে রাখতে পারেন, এই দুইটা যদি মনে রাখতে পারেন, তাহলে আপনার বাকিগুলো মনে রাখার দরকার নাই যে এই দুইটার ক্ষেত্রে পরিবর্তন হবে, বাকিগুলোর ক্ষেত্রে পরিবর্তন হবে না। নাম্বার 1 ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণভাগ, নাম্বার 2 বিপরীতকরণ করলে চিহ্নের পরিবর্তন হবে কখন, যদি উভয় পাশে সেম চিহ্ন থাকে, উভয় পাশে কি থাকে, প্লাস বা মাইনাস থাকে, উভয় পাশে প্লাস বা অথবা উভয় পাশে যদি মাইনাস থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে, তা না হলে হবে না। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? তাসনুবা কি বলছেন, নেগেটিভ বিপরীতকরণটা একটু বলেন। নেগেটিভ বিপরীতকরণ তো বলছি, এই যে এখানে আমি বিপরীতকরণ করলাম, তো অবশ্যই 1/3 বড় এই -1/2 এর থেকে, এখানে 3 বড় ছিল -2 এর থেকে, বিপরীতকরণ করে কি পাইলাম, কি এখানে 1/3 এখানে -1/2, তাহলে 1/3 বড়, চিহ্নের পরিবর্তন হইল না। অদ্রিটা বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা অনেকেই বুঝতে পারছেন। যেহেতু বুঝতে পারছেন, এবার আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো, সবাই উত্তর করবেন, হ্যাঁ। কোশ্চেন, যদি a গ্রেটার দেন b হয়, যদি a গ্রেটার দেন b হয়, তাহলে প্রশ্ন হইল 1/a, এটা ফাঁকা ঘর, 1/b, অপশন 1 এটা, তারপরে অপশন 2 এই চিহ্ন, অপশন 3 নান। কোন চিহ্ন হবে বলেন, 1 2 3 কোনটা হবে? রঞ্জনী বলছেন 3, অরিন আক্তার বলছেন 3, বাকি সবাই 2 বলতেছেন। ওয়াসিম বলছেন 3, ওকে, রঞ্জনী 3 বলছেন, কেউ কেউ 1 বলছেন, কেউ কেউ 2 বলছেন। আমি বুঝিনি, কি বোঝেননি? আর প্রশ্নটা হচ্ছে এই ফাঁকা ঘরে কোন চিহ্ন বসবে, যদি a গ্রেটার দেন b হয়, তাহলে 1/a, এখানে 1/b, এই ফাঁকা ঘরে কোন চিহ্ন বসবে? ঠিক আছে, আপনারা এখানে 95% ভুল উত্তর দিচ্ছেন, 95% ভুল উত্তর দিচ্ছেন, এর সংখ্যাটা আরো বেশি হবে। এখানে 1ও হবে না, 2ও হবে না। আসলে আমি তো জানি না এখানে কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক, এ ধনাত্মক নাকি ঋণাত্মক, বি ধনাত্মক নাকি ঋণাত্মক, সেটা তো আমি জানি না। আমি যেহেতু জানি না, আমি বিপরীতকরণ করে আমি কেমনে এখানে চিহ্ন বসাবো? আমার তো এটা এখানে বলে দেওয়া নাই। যদি এখানে বলা থাকতো যে a গ্রেটার দেন 0, বি গ্রেটার দেন 0, যদি এরকম থাকতো, তাহলে 2 নম্বরটা রাইট অ্যান্সার হইতো। এরকম কোনো কিছু বলা নাই। আমি জানি না এ ধনাত্মক না ঋণাত্মক, বি ধনাত্মক না ঋণাত্মক, আমি জানি না, তাহলে আমি চিহ্ন বসাইতে পারবো না। বুঝতে পারছি সবাই? আমাকে এটা আসলে বুঝতে, আমাকে প্রশ্নের মধ্যে যদি বলে দেওয়া থাকে যে এটা ধনাত্মক, এইটাও ধনাত্মক, অথবা দুইটাই ঋণাত্মক, অথবা দুইটাই ঋণাত্মক, আমি কি বলছি, উভয় পাশে যদি সেম চিহ্ন থাকে, এখানে এখন কথা হচ্ছে আমি এখানে চিহ্ন প্লাস মাইনাস দিয়ে দিছি, আমি এখানে সংখ্যা দিছি, এই জন্য এখন আমি যদি এইটা সমান যদি এ ধরি, এটা সমান যদি বি ধরি, যে এ এর মান 3 আর বি এর মান ধরলাম -2, তাহলে আমি কি লিখবো, এ গ্রেটার দেন বি। এখন আপনি এটা দেখে কি বুঝতে পারবেন, এটা দেখে কি বুঝতে পারেন আমি এখানে কি দেখে বুঝতে পারবো যে এ এর মান কত, বি এর মান কত? এটা তো চলো, কিছু না থাকলে আমরা প্লাস ধরে নিব কেন, গ্রেটার দেওয়া আছে, হোয়াই নট অপশন 2? ওকে, আমি এখানে এ এর মান ধরে নিলাম 3, বি এর মান ধরে নিলাম -2, তার মানে কি 3 গ্রেটার দেন -2, এখন বিপরীতকরণ করলে 1/3, এখানে -1/2, চিহ্নের পরিবর্তন হইল না, তার মানে 2 নম্বরটা ভুল। এবার আমি এর মান ধরে নেই, এবার আমি চিহ্নের পরিবর্তন হলো না, তার মানে 1 নম্বরটা রাইট। এবার আমি যদি এর মান ধরে নেই 3, বি এর মান যদি ধরে নেই 2, তাহলে বিপরীতকরণ করলে 1/3, এবার চিহ্নের পরিবর্তন হইলো, সেক্ষেত্রে 1 নম্বরটা রাইট। তার মানে 1 বা 2 কোনটা রাইট আমি নিশ্চিত করে বলতে পারতেছি না, তার মানে এই দুটার একটাও হবে না। আমার কথাটা কি বুঝতে পারছেন? শোনেন, এখন এখানে অনেকে বলতেছেন যে ঋণাত্মক হলে তো মাইনাস লেখা যায় না। দেখেন, আমি যখন চলক দ্বারা লিখবো, দেখেন এই x<0, এটা দ্বারা কি বোঝাচ্ছে, শূন্য থেকে সব ছোট সংখ্যা, শূন্য থেকে ছোট সংখ্যা সব কি ঋণাত্মক সংখ্যা না, ঋণাত্মক সংখ্যা কি না? এখানে তো অপশনে তো বোধ নাই, অপশনে তো বোধ দেই নাই, অপশন আপনি বোধ খুঁজবেন কেন? এখন আমি আপনাদের আরেকটা প্রশ্ন দেই, যে a গ্রেটার দেন বি, হ্যাঁ, যেখানে
যেখানে যেখানে a গ্রেটার দেন 0, b লেস দেন 0। এবার বলেন 1/a আর এখানে 1/b। এবার বলেন এই ফাঁকা ঘরে কি বসবে? এবার বলেন, এবার বলেন তো দেখি। এর মান 0 থেকে বড়, বি এর মান আবার 0 থেকে ছোট। হ্যাঁ, এইবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার অ্যান্সার আপনি খুব সহজে করতে পারতেছেন। এবার চিহ্নর পরিবর্তন হবে না, কারণ আপনি এখানে বুঝতেছেন বি নেগেটিভ, এ পজিটিভ। মানে এই বি দ্বারা বোঝাচ্ছে এটা একটা ঋণাত্মক সংখ্যা। এই যে 0 থেকে ছোট বলে দিছে, তার মানে বি একটা ঋণাত্মক সংখ্যা। এখানে বলছে 0 থেকে বড়, তার মানে এ একটা ধনাত্মক সংখ্যা। এ একটা ধনাত্মক সংখ্যা, যে কোনো ধনাত্মক সংখ্যা হইতে পারে, এটা যে কোনো ঋণাত্মক সংখ্যা। তার মানে এখানে বি এর সামনে বি একটা নেগেটিভ মানে মাইনাস চিহ্ন যুক্ত আছে, এ একটা প্লাস চিহ্ন যুক্ত। তাহলে এক পাশে প্লাস এক পাশে মাইনাস, তাহলে চিহ্নের পরিবর্তন হবে না। ওকে, আমরা এরপরে আরো কিছু ম্যাথ করব, ম্যাথ করতে করতে বাকিটুকু শিখবো। এবার চলেন আমরা বন্ধনী শিখবো, বন্ধনী, বন্ধনী শিখবো। দেখেন, আমি যদি এইভাবে লিখি, এক্স এর মান 3 থেকে বড়, এক্স এর মান 3 থেকে বড়। আবার আমি যদি লিখি এক্স এর মান 5 থেকে ছোট, এই এক্স 3 থেকে ছোট, 5 থেকে, সরি 3 থেকে বড় 5 থেকে ছোট, এই দুটাকে আমি একসঙ্গে লিখতে পারি না এইভাবে? এক্স এর মান 3 থেকে বড়, 5 থেকে ছোট, এই যে আমি অসমতাটাকে একসঙ্গে যে লিখলাম, এটাকে আমি বন্ধনীর মাধ্যমে লিখতে পারি এইভাবে। এই 3, 5 প্রথম বন্ধনী দ্বারা লিখতে পারি, এটা প্রথম বন্ধনী। আরো সহজভাবে বলি, বন্ধনীটা আমরা এইভাবে দেখব। ধরেন এইরকম যদি চিহ্ন থাকে, এরকম যদি চিহ্ন থাকে, এটার জন্য আমরা প্রথম বন্ধনী ব্যবহার করব। যদি এরকম চিহ্ন থাকে, এটার জন্য প্রথম বন্ধনী ব্যবহার করব। আর যদি এরকম ইকুয়াল চিহ্ন থাকে, ইকুয়াল চিহ্ন থাকে, সেটার জন্য আমরা এরকম থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। যদি ইকুয়াল চিহ্ন থাকে তাহলে থার্ড ব্র্যাকেট, আর যদি এরকম ইকুয়াল চিহ্ন না থাকে তাহলে প্রথম ব্র্যাকেট। এখন ইকুয়াল চিহ্ন মানে এই প্রথম বন্ধনী দ্বারা কি বোঝায়? এই যে এখানে এক্স এর মান 3 থেকে বড়, এটা দ্বারা কি বোঝায় বলেন তো? এক্স এর মান 3 থেকে বড় দ্বারা কি বোঝাচ্ছে, মানে 3 সহ নাকি 3 বাদে? এক্স এর মান 3 থেকে বড়, এটা সহ কি, এটা কি বোঝাচ্ছে 3 সহ নাকি 3 বাদ দিয়ে? 3 ছাড়া, হ্যাঁ 3 বাদে। তার মানে এই যে বন্ধন, প্রথম বন্ধনে যদি থাকে তাহলে আমি বুঝতে পারবো এখানে এক্স এর মান 3 থেকে 5-এর মধ্যে আছে। এখানে এক্স এর মান 3 এবং 5-এর মাঝখানে যত সংখ্যা আছে, 3 এবং 5-এর মধ্যে কি কি সংখ্যা আছে আমি যদি সংখ্যা রেখা দেখাই, এখানে 3, এখানে 5, এখানে তিনের পাশে এখানে 3.1 থাকতে পারে, 3.2 থাকতে পারে, 3.4 থাকতে পারে, 4 থাকতে পারে, এরকম কোটি কোটি সংখ্যা আছে 3 এবং 4-এর 5-এর মধ্যে। তাহলে 3 এবং 5-এর মধ্যকার সংখ্যা বোঝাচ্ছে, তবে 3 এবং 5 বাদ দিয়ে। আর যদি এরকম থাকে 3 সহ, মানে যে ইকুয়াল চিহ্ন থাকে, ইকুয়াল চিহ্ন যদি থাকে, তখন এটাকে আমরা লিখতে পারি এইভাবে থার্ড ব্র্যাকেট দ্বারা। এরকম থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা লিখব। আর থার্ড ব্র্যাকেট থাকলে তখন বুঝতে হবে এই 3 সহ। এখানে যদি থার্ড ব্র্যাকেট থাকে তাহলে এই 3 সহ, এই 3 সহ, এই 3 সহ। বন্ধনীর ব্যাপারটা কি বুঝতে পারছি? আচ্ছা, এই খোলা, এই খোলা বন্ধনীটাকে, এটাকে আবার এইভাবে লেখা যায়, এটাকে আবার এইভাবে লেখা যায়, এই উল্টো থার্ড ব্র্যাকেট এইভাবে লেখা যায় কিন্তু। পরীক্ষার হলে আবার এটা দেখে আবার চিন্তা করিয়ে না যে প্রিন্টিং মিস্টেক হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আমি একটা ফ্রেশ পেজ নিই। ধরেন এরকম আছে 3 থেকে বড়, 5 থেকে ছোট। আপনি অপশনে গিয়ে দেখলেন এরকম একটা অপশন আছে, এটাও কিন্তু রাইট, এটাও রাইট। হ্যাঁ, এটাও রাইট। এখন আপনি অপশনে এটা খুঁজতেছেন, এটা খুঁজতেছেন, এটা নাই, কিন্তু এটা দেওয়া আছে। এটা দেখে মনে করবেন যে এই কি উল্টা উল্টা একটা সাইন লিখছে, প্রিন্টিং মনে হয় ভুল করছে। আসলে এটা কিন্তু প্রিন্টিং ভুল করে নাই, এটা দ্বারা বোঝাচ্ছে খোলা ব্যবধি। হ্যাঁ, খোলা ব্যবধি মানে 3 এবং 5 বাদ দিয়ে, এটা দ্বারা বোঝায় খোলা ব্যবধি। বুঝতে পারছি? আচ্ছা, যদি এরকম থাকে, ধরেন এরকম আছে, এখানে ইকুয়াল চিহ্ন আছে আবার এখানে ইকুয়াল চিহ্ন নাই, তাহলে কি হবে? তাহলে আমি এইভাবে লিখতে পারি, এই 3, আর এইটার জন্য আমি কি লিখবো? 5 দিয়ে প্রথম বন্ধনী। দেখেন এই যে এখানে ইকুয়াল চিহ্ন আছে, এই 3-এর পাশে এই জন্য থার্ড ব্র্যাকেট মানে 3 সহ। 5-এর এখানে ইকুয়াল চিহ্ন নাই, এখানে ইকুয়াল চিহ্ন নাই, এই জন্য প্রথম বন্ধনী। এটাকে আবার এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়। ধরেন এরকম করে দিল, দিয়ে এখানে, সরি, এটা এরকম করে দিল, আর এটা এরকম করে দিল, এভাবেও কিন্তু লেখা যায়। এটাও কিন্তু রাইট, এটাও রাইট, এটাও রাইট, দুইটাই কিন্তু সঠিক, এটা মাথায় রাখবেন। আবার যদি এরকম থাকে, ধরেন এরকম আছে, এখানে ইকুয়াল চিহ্ন আছে, তখন এটাকে কিভাবে লিখবো? এইখানে এই বন্ধনের জন্য এটা, তাহলে আমি এটা লিখবো, আর এখানে ইকুয়াল চিহ্ন আছে তাহলে এটা থার্ড ব্র্যাকেট দেব। এটাকে আবার এইভাবেও লেখা যায়, এখানে 3, এখানে 5, এভাবেও লেখা যায়, দুইটাই রাইট। হুম, এটাকে বলা হয় খোলা বদ্ধ ব্যবধি। হ্যাঁ, বাংলায় বলে খোলা বদ্ধ ব্যবধি, ইংরেজিতে বলে ওপেন ক্লোজড ইন্টারভাল।
খোলা, বদ্ধ, ব্যবধি। উল্টা থার্ড ব্র্যাকেট মানে আমি প্রথম বন্ধনী ব্যবহার না করে এই প্রথম বন্ধনীর পরিবর্তে আমি উল্টা থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি, জাস্ট এটাই। মানে প্রথম এই যে প্রথম ব্র্যাকেটের পরিবর্তে যে উল্টো থার্ড ব্র্যাকেট ব্যবহার করা যায়, এইটুকুই। না, সেকেন্ড ব্র্যাকেট নাই এখানে, সেকেন্ড ব্র্যাকেট সেটের ক্ষেত্রে। হ্যাঁ, দুইটাই খোলা বোঝায়। ওকে, এখন আমরা একটু সংখ্যা রেখা দেখি। হ্যাঁ, সংখ্যা রেখা আবার কিভাবে আমরা বসাবো, ধরেন সংখ্যা রেখার ক্ষেত্রে আগে সংখ্যা রেখাটা দেখি। এই মাঝখানে শূন্য, শূন্য ডান পাশে যা থাকে, শূন্যের ডান পাশে যা থাকে সব ধনাত্মক সংখ্যা, ডান পাশে যা থাকে সব ধনাত্মক সংখ্যা, ইনফিনিটি, ইনফিনিটির আগ পর্যন্ত। হ্যাঁ, আর বাম পাশে যা থাকবে সব ঋণাত্মক সংখ্যা, বাম পাশে যা থাকবে ঋণাত্মক সংখ্যা, মাইনাস ইনফিনিটির আগ পর্যন্ত। ঠিক আছে, তাহলে ডান পাশে ধনাত্মক, বাম পাশে ঋণাত্মক। ধরেন আপনার কাছে এরকম আছে যে এক্স এর মান, এক্স একটা চলক, হ্যাঁ ঠিক আছে মাহা, ঠিক আছে আপনি যেটা বলছেন রাইট। এক্স একটা চলক, বললো যে এক্স এর মান 3 থেকে বড়, এক্স এর মান 3 থেকে বড়। একটু খেয়াল করে দেখেন সংখ্যা রেখার যত ডান দিকে যাওয়া যায় মানগুলো বৃদ্ধি পাচ্ছে না। যেমন এখানে 1, আমি ডান দিকে গেলাম এখানে 2 পাইলাম, ডান দিকে গেলাম এখানে 3 পাচ্ছি। আর বাম দিকে গেলে কি, এই যে 3 থেকে আমি যদি বাম দিকে যাই এখানে, এখানে 2 পাবো, কমতেছে। 2 থেকে আরো ডান দিকে গেলে 1 পাবো, 1 থেকে আরো ডানে গেলে 0 পাবো, 0 থেকে আরো ডানে গেলে -1 পাবো। মানে বাম দিকে গেলে বৃদ্ধি পায়, সরি ডানে বৃদ্ধি পায় আর বামে হ্রাস পায়, তাই না? ডান দিকে গেলে বৃদ্ধি পাচ্ছে, বাম দিকে গেলে কমে যাচ্ছে। ওকে, এখন এখানে কি বলছে, এক্স এর মান 3 থেকে বড়, এক্স এর মান 3 থেকে বড়। মানে কি 3 সহ না 3 বাদে, 3 সহ নাকি 3 বাদে, 3 বাদ দিয়ে। তাহলে আমি 3টাকে কি করব, এরকম বৃত্ত দিলাম একটা, বৃত্তটা ভরাট করব না। এই বৃত্ত ভরাট করা না করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আবার বৃত্ত ভরাট না করে কি বলছে, 3 থেকে বড়, বড় মানে কোন দিকে যাবে, ডান দিকে। তাহলে ডান দিকটা আমি এরকম করে কি করে দেবো, এরকম করে বোল্ড করে দিব। এটা দ্বারা বোঝাচ্ছে 3 থেকে বড় একদম ইনফিনিটির আগ পর্যন্ত, 3 থেকে বড় একদম ইনফিনিটির আগ পর্যন্ত। দেখেন এটাই কিন্তু এইভাবে লেখা যায়, 3 থেকে বড় ইনফিনিটির আগ পর্যন্ত। দেখেন ইনফিনিটি পর্যন্ত না, কিন্তু কেউ যদি বলে যে ইনফিনিটি পর্যন্ত, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল, এটা বলা যাবে না। ইনফিনিটি পর্যন্ত মানে কি, মানে ইনফিনিটির সমান। ভাই অসীমের তো সমান হইতে পারে না কোনো কিছু, অসীম পর্যন্ত তো কেউ যেতে পারবে না, অসীম পর্যন্ত তো কোনো সংখ্যা আমরা যেতে পারবো না, ইনফিনিটির আগ পর্যন্ত। এই জন্য ইনফিনিটির এখানে কখনো ইকুয়াল চিহ্ন হবে না। মনে রাখবেন ইনফিনিটির এখানে কখনো কি হবে না, ইকুয়াল চিহ্ন হবে না। তাহলে এই এক্স এর মান 3 থেকে বড়, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 3 থেকে ইনফিনিটির আগ পর্যন্ত। তাহলে এই জিনিসটাকে আবার এইভাবে লিখতে পারি, সংখ্যা রেখা কিন্তু এই যে এইভাবে লিখলাম। ঠিক আছে, সার্কেল, হ্যাঁ, এই যে ফারজানা একটা কথা বলছেন, সার্কেল ভরাট করলে কি হবে। যেমন দেখেন আমি যদি এক্স এর মান লিখি 3 সহ 3 থেকে বড়, ধরেন এইখানে 0, এইখানে 3 আছে। হুম, ওকে, এইবার দেখেন এখানে যদি ইকুয়াল চিহ্ন থাকে তখন আমি বৃত্তটা ভরাট করে দিব। ইকুয়াল চিহ্ন থাকলে বৃত্তটা ভরাট করে দেবো। আর বৃত্ত ভরাট করলে তাহলে বুঝবো, কি বুঝবো, এই 3 সহ, 3 সহ 3 থেকে ইনফিনিটির আগ পর্যন্ত, বুঝতে পারছি। আর বৃত্ত যদি এরকম খোলা থাকে তাহলে বুঝবো এই 3 বাদ দিয়ে, 3 বাদ দিয়ে এর পরবর্তী যে সংখ্যাগুলো আছে ইনফিনিটির আগ পর্যন্ত। ফারজানা ফেরদৌসী বুঝতে পারছেন? ওকে, যদি এরকম থাকে যে এক্স এর মান -5, -5 থেকে ছোট, এক্স এর মান -5 থেকে ছোট, এটা সংখ্যা রেখা কেমন হবে। তাহলে আমি একটা সংখ্যা রেখা দেবো, ধরেন এখানে 0 আছে, এখানে -5 আছে, আমার সবগুলো অঙ্কন করার দরকার নাই, এদিকে মাইনাস ইনফিনিটি। তাহলে -5টা আমি মার্ক করবো, এরকম করে মার্ক করে কি বলছে, -5 থেকে ছোট, ছোট হলে বাম দিকে যাবে। এই যে বাম দিকে আসলাম, বাম দিকে মার্ক করে দেবো, ইনফিনিটির আগ পর্যন্ত মার্ক করে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, মাইনাস ইনফিনিটি থেকে -5 পর্যন্ত, তাই না? এটাকে আবার এইভাবে কিন্তু লেখা যায়, এটা যা এটাও কিন্তু তাই, একই কথা। এই যে আমি যে এখানে মার্ক করে দিচ্ছি, এটা দেখেন তো, এটা পুরোটাই না, এটা কি, এই যে -ইনফিনিটি এবং -5 এর মধ্যবর্তী পুরো অংশটাই তো। তাহলে আমি এটা এখানে লিখলাম। আর যদি ইকুয়াল চিহ্ন দেওয়া থাকতো, যদি এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া থাকতো, তাহলে আমি এই বৃত্তটা ভরাট করে দিলাম, মানে 5 সহ, 5 সহ, তখন এখানে বন্ধনীটা হবে কি এরকম, থার্ড ব্র্যাকেট দেবো আবার, তখন আবার কিন্তু এখানে থার্ড ব্র্যাকেট হবে। ওকে, ইনফিনিটি পর্যন্ত না, ইনফিনিটির আগ পর্যন্ত, ইনফিনিটির আগ পর্যন্ত। এই জন্য ইনফিনিটির সাথে কখনো থার্ড ব্র্যাকেট হবে না, দেখবেন ইনফিনিটির সাথে কখনোই থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না। থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝাচ্ছে, মানে ইনফিনিটি সহ হবে। এখন ইনফিনিটি পর্যন্ত তো এটা তো সম্ভব না, ইনফিনিটি তো একটা অসীম,
ইনফিনিটি দ্বারা কি বোঝাচ্ছে? অসীম। এই অসীম পর্যন্ত আমরা কিভাবে যাবো? অসীম পর্যন্ত আমরা তো গণনা করতে পারবো না, ইনফিনিটির আগ পর্যন্ত। না না না, এখানে এখানে কমা দিতে হবে, এখানে কমা দিতে হবে, এখানে কমা দিতে হবে, এটাই এটাই নিয়ম। ওকে, এবার আমরা শিখবো পরম মান। এই পরম মান শেখা হলে আমরা অঙ্ক করা শুরু করে দেবো, ঠিক আছে? পরম মান, দেখেন পরম মানটা কি? পরম মান দ্বারা দূরত্ব বোঝায়। যেমন আমি লিখলাম পরম মান 3। পরম মান 3 দ্বারা বোঝাচ্ছে সংখ্যা রেখায়, সংখ্যা রেখায় এখানে 1, এখানে 2, এখানে 3, সংখ্যা রেখায় শূন্য থেকে এই যে 3 যে বিন্দুটা আছে, এই 3 বিন্দুটা কত দূরে আছে? এই যে এখানে 1 একক দূরে, এরপর এইটুকু 2 একক, এইটুকু 3 একক। তাহলে এই 3 দ্বারা বোঝাচ্ছে সংখ্যা রেখায় শূন্য থেকে এই 3 বিন্দুটার দূরত্ব কত? 3 বিন্দুটার দূরত্ব হইল 3, 3 একক, তাই না? এই যে দূরত্বটা 3 একক। আবার যদি আমি -3 দেই, -3 দেই, ধরেন এখানে -1, -2, -3, তাহলে দেখেন শূন্য থেকে বোঝাচ্ছে শূন্য থেকে এই -3 বিন্দুটা কত দূরে আছে? শূন্য থেকে -3 বিন্দুটা কত দূরে আছে বলেন? শূন্য থেকে এই -3 বিন্দুটা কত একক দূরে আছে? এই 1 একক, 2 একক, 3 একক। এখন এখানে কি -3 দেবেন? আমি এটা দ্বারা কি বোঝাচ্ছি? একটা দূরত্ব বোঝাচ্ছি না? দূরত্ব কি কখনো ঋণাত্মক হইতে পারে? দূরত্ব কি কখনো ঋণাত্মক হইতে পারে? কখনোই হইতে পারে না। এই জন্য এটাতে কি বোঝাচ্ছে? 3। মানে এইখানে 3 দ্বারা বোঝাচ্ছে শূন্য থেকে এই 3 বিন্দুটা কত দূরে আছে? 3 একক দূরে। এই -3 বিন্দুটা কত দূরে আছে? 3 একক দূরে। এই জন্য পরম মানের ভিতরে প্লাস বা মাইনাস যাই থাকুক না কেন, এটা সমান কি সবসময় ধনাত্মক সংখ্যা হয়। কেন ধনাত্মক হয়? কারণ এইটা দ্বারা কি বোঝাচ্ছে? দূরত্ব পাচ্ছি আমি। দূরত্ব যেহেতু পাচ্ছি, এই জন্য, যেহেতু দূরত্ব পাচ্ছি এই জন্য এটা সবসময় ধনাত্মক হবে। যদি ইনফিনিটি রেঞ্জ না ধরতে পারি তাহলে তার আগ পর্যন্ত কেমনে যাব? এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি। আমি লিখলাম পরম মান a সমান 3। এই a এর মান কি হবে বলেন তো দেখি? a এর মান কি হবে? পরম মান a এর মান যদি 3 হয়, এই a এর মান কি হবে? মানে কি? মানে এমন একটা বিন্দু শূন্য থেকে 3 একক দূরে আছে। এখানে তারা কি বোঝাচ্ছে? এ এমন একটা বিন্দু সংখ্যা রেখায় শূন্য থেকে 3 একক দূরে আছে। সেই বিন্দুটা কোথায়? 3 একক দূরে এখানে থাকতে পারে, 3 একক দূরে এখানেও থাকতে পারে। তার মানে বিন্দুটা বিন্দুটা এই +3 হইতে পারে, বিন্দুটা -3ও হইতে পারে। হইতে পারে কিনা বলেন? হইতে পারে কিনা? অবশ্যই হইতে পারে। প্লাস মাইনাস দুইটাই হইতে পারে, রাইট? তার মানে এ সমান আমি লিখতে পারি +-3। যদি কখনো পরম মান এ সমান এরকম একটা মান দেওয়া থাকে, ধরেন 5 দেওয়া আছে, তখন আপনি বুঝে নেবেন এর মানটা +-5 হবে। এটা তো বুঝতে পারছি সবাই? এটা বুঝতে পারছি সবাই? এই যে সৃজন একটা প্রশ্ন করছেন, আমি জানি এই ধরনের প্রশ্ন আসবে। পরমাণু থাকলে তো শুধু পজিটিভ হবে। আবার একটু বোঝার চেষ্টা করেন না, এইখান থেকে আবার একটু বোঝার চেষ্টা করেন। এই এই 3 দ্বারা কি বোঝাচ্ছে? যে শূন্য, এই বিন্দু, শূন্য বিন্দু থেকে এই 3 বিন্দুটা কত দূরে আছে? 3 একক দূরে আছে, এই জন্য 3 হয়েছে এখানে। এই -3 দ্বারা কি বোঝাচ্ছে? -3 দ্বারা বোঝাচ্ছে এই -3 বিন্দুটা শূন্য থেকে কত দূরে আছে? শূন্য থেকে 3 একক দূরে আছে, এই জন্য এটাও পজিটিভ। হ্যাঁ, পরম মান থেকে বের হলে দুইটাই পজিটিভ হয়। এই জন্য আমি দেখলাম এখানে প্লাস মাইনাস যাই থাক না কেন, তার মান পজিটিভ। এবার এখানে কি বোঝাচ্ছে? এই এ, একটা বিন্দু, এ কি বিন্দু আমি জানি না, তবে তার দূরত্বটা শূন্য থেকে 3 একক দূরে। এই এ বিন্দুটা, দূরত্ব শূন্য থেকে 3 একক দূরে। এখন শূন্য থেকে 3 একক দূরে আমি এইখানে এসে +3 পাই, এইখানে এসে -3ও পাই, মানে দুইটাই পাচ্ছি। এই -3ও উত্তর হচ্ছে, +3ও হচ্ছে। তার মানে আমি এর জায়গায় যদি +3 দেই তখন এটা সত্য, এর জায়গায় যদি -3 দেই তবুও সত্য। এই জন্য এর মান +-3 দুইটাই হতে পারে। সৃজন বুঝতে পারছেন? তাহলে এই যে এর মানটা +-3 দুইটাই হতে পারে। আসলে এটা কিভাবে পাইছি জানেন? এই যে ভিতরে যে এই যে ভিতরে এটা, এই যে এটা প্লাস হইতে পারে, এটা মাইনাসও হইতে পারে, তাই না? এই যে আমি এখানে -3 লিখছি, পরে এই মাইনাসটা এদিকে আসছে। এবার এখানে আসেন, এই যে মডুলাস a <3, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এ এর মান 3 থেকে ছোট, অথবা -a এর মান 3 থেকে ছোট, তাই না? এটা বোঝাচ্ছে কিনা এ এর মান 3 থেকে ছোট, অথবা -a এর মান 3 থেকে ছোট। এবার ঠিক আছে তো? এবার কিন্তু ঠিক আছে। এখন আমি একটা কাজ করতে পারি, এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে উভয় পাশে মাইনাস দ্বারা যদি গুণ করে দেই, তাহলে a <-3 হবে।
এ গ্রেটার দেন, দেখেন আমি এই যে এই রাশিটা থেকে আমি এটা লিখতে পারি কিনা বলেন। এই যে এই পাশে মাইনাস আছে, এ পাশে প্লাস আছে, এক পাশে মাইনাস আর এক পাশে প্লাস। এবার আমি মাইনাস দ্বারা গুণ করে দিলাম, তাহলে এর মানটা কি -3 থেকে বড়। আমি এটা এবার মুছে দেই, এটা মুছে দেই। এবার একটু খেয়াল করেন এই দুটাকে একসঙ্গে লেখা যায় কিনা, এই দুটাকে একসঙ্গে লেখা যায় কিনা। এর মান 3 থেকে ছোট, তবে -3 থেকে আবার বড়। দেখেন -3 থেকে বড়, -3 থেকে বড়, আবার 3 থেকে ছোট। এই যে এটা আর এটাকে একসঙ্গে কম্বাইন্ডলি আমি এখানে এটা লিখলাম, -3 থেকে বড়, 3 থেকে ছোট। এটা বুঝতে পারছি তো? তাহলে এরকম যদি কখনো পরম মান দেওয়া থাকে, যদি এরকম কোনো পরম মান দেওয়া থাকে যে মডুলাস এ লেস দেন ধরেন 5 আছে, তাহলে আমি এটা লিখতে পারি -5 থেকে এ বড়, 5 থেকে ছোট। এটা থেকে এটা লেখা যায়। জাস্ট এটা মাথায় রাখবেন, এটা লাগবে, এটা মাথায় রাখতে হবে, এটা অবশ্যই লাগবে। তবে এখানে আবার একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি জানেন? ঝামেলাটা হইল যদি এরকম হয় যে মডুলাস এ গ্রেটার দেন 5, তাহলে আবার কেমন হবে? এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে এর মান 5 থেকে বড়, অথবা মাইনাস এর মান 5 থেকে বড়। আমি যদি এটা মাইনাস দ্বারা গুণ করে দেই, এটা থেকে আমি কি লিখতে পারি? এর মান -5 থেকে ছোট। খেয়াল করেন, খেয়াল করেন, আমি এইটা থেকে এই দুটো জিনিস লিখতে পারি, এর মান 5 থেকে বড়, -5 থেকে ছোট, এর মান -5 থেকে ছোট, 5 থেকে বড়। এবার একটু সংখ্যা রেখায় দেখি, ধরেন এখানে আছে -5 আর এখানে আছে +5, এর দিকে তো ইনফিনিটি আছে। কি বলছে এখানে? কি বলছে এখানে দেখেন, এখানে বলছে -5 থেকে ছোট, -5 থেকে ছোট মানে এই যে এইদিকে, এইটা, এটা এইদিকে। আর +5 থেকে বড়, +5 থেকে বড় মানে এটা এইদিকে। তার মানে এইটা আর এইটা দুইটা একসঙ্গে লাগানো যাচ্ছে না, কম্বাইন্ডলি লেখা যাচ্ছে না, কম্বাইন্ডলি লেখা সম্ভব না। কারণ দুইটা দুই দিকে, দুইজনের গতি দুই দিকে, দুইজনের গতি দুই দিকে, দুইজনকে আমি কখনো মিলাতে পারবো না। এই জন্য যদি এখানে গ্রেটার চিহ্ন থাকে, তখন আমি লিখবো এইভাবে, এ গ্রেটার দেন 5 অথবা এ লেস দেন -5। তখন অথবা দ্বারা লিখতে হবে। এটাও রাইট, এটাও রাইট। আবার এর আগেরটা, এর আগে যেটা দেখলাম এই যে এটা যদি আমি সংখ্যা রেখায় দেখি, দেখেন আমি যদি এইটা সংখ্যা রেখায় দেখি যে এ মডুলাস এ লেস দেন 5, তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে? এর মান 5 থেকে ছোট, অথবা এর মান -5 থেকে বড়। আমি যদি সংখ্যা রেখায় দেখি, দেখেন এই -5, এখানে +5, -5 থেকে বড় মানে এইদিকে, আবার বলছে 5 থেকে ছোট মানে এইদিকে। এই যে দুইজনের মিলন ঘটে গেছে, যেহেতু দুইজনের মিলন ঘটছে, তার মানে এই অংশটাই হলো কি আমার সমাধান। তাহলে এই যে দুইজনের যে একসঙ্গে মিলন ঘটে গেল, তাহলে এদেরকে আমি একসঙ্গে লিখতে পারি -5 গ্রেটার দেন এ গ্রেটার দেন 5। তাহলে এদের দুজনকে আমি এইভাবে লিখতে পারি। কিন্তু যদি এই যে এখানে ছোট চিহ্ন না থাকে, যদি এরকম বড় চিহ্ন থাকে, তখন কিন্তু আমি এই যে দেখেন দুইজনের দুইজনের রাস্তা দুই দিকে, তাহলে এদের সম্ভব না। এই জন্য তখন আমি অথবা দিয়ে লিখবো। বুঝতে পারছি? এটা তো এ গ্রেটার দেন -5 লিখছি, তাই না? এই যে এ গ্রেটার দেন -5 তো লিখছি। তাহলে এবার একটু আমি সামারি করি, আসলে আমি কি শিখলাম। আমি শিখলাম যদি এরকম থাকে, যদি এরকম থাকে, ধরেন এখানে 3 দেওয়া আছে, যদি এখানে ছোট চিহ্ন থাকে, তাহলে এটা থেকে আমরা লিখতে পারি কি -3 থেকে এ বড়, 3 থেকে ছোট। যদি এরকম ছোট চিহ্ন থাকে, তাহলে আমি এটা লিখতে পারবো। কিন্তু যদি এরকম থাকে, যদি বড় চিহ্ন থাকে, তাহলে আমি কি লিখবো? বড় চিহ্ন থাকলে লিখবো যে এর মান 3 থেকে বড়, অথবা এর মান -3 থেকে ছোট। তখন অথবা দিয়ে এইভাবে লিখবো। তবে একটা জিনিস মনে রাখবেন, কি মনে রাখবেন? সব সময় ছোটটা থেকে ছোট হবে, বড়টা থেকে বড় হবে। এইখানে বড়টা থেকে বড়, ছোটটা থেকে ছোট, তখন অথবা। যখন এরকম বড় চিহ্ন থাকবে, খেয়াল করেন, ছোট থেকে আরো ছোট, বড় থেকে আরো বড়, তখন অথবা। মানে যে ছোট সে আরো ছোট হচ্ছে, আর যে বড় সে আরো বড় হচ্ছে, তাহলে দুইজনে কখনোই কি হবে না, একখানে হওয়া সম্ভব না, এই জন্য অথবা। আবার এইখানে যখন ছোট চিহ্ন থাকবে এরকম, তখন কি ছোটটা থেকে বড়, আবার বড়টা থেকে ছোট, মানে ছোট থেকে বড়র দিকে যাচ্ছে, বড় থেকে ছোটর দিকে আসতেছে, তখন এদের কি হবে? মিলন ঘটবে। জাস্ট এইটুকু মনে রাখেন। এখন আমরা অঙ্ক করব। হ্যাঁ, তেল মাথায় তেল দেওয়া। এবং কখন, হ্যাঁ এবং এর ব্যাপারটা আমি বুঝাবো, এবং এর ব্যাপারটা অঙ্ক করতে করতে আমরা বুঝে যাব, ঠিক আছে? তাহলে আমরা এখন অঙ্ক করি।
এই যে পরম মান থেকে মান নির্ণয়, দেখেন এই যে এখানে বাস্তব সংখ্যায় 3x-2, এই যে এখানে ছোট চিহ্ন আছে, <7 অসমতাটির সমাধান। তাহলে আমরা এটাকে কি এইভাবে লিখতে পারি না, -7 3x-2 <7। একটু আগে শিখলাম না, এরকম এরকম ছোট চিহ্ন থাকলে আমরা এরকম কম্বাইন্ডলি লিখতে পারি। এখন এখান থেকে অসমতার সমাধান বের করতে বলছে, মানে কি, এই যে মাঝখানে যে 3x-2, এখানে এত কিছু রাখা যাবে না, এখানে শুধু এক্স রাখতে হবে, এখানে শুধু এক্স রাখা লাগবে, আর বাকি কিছু রাখা যাবে না। তাহলে আমি এখানে শুধু এক্স রাখতে গেলে প্রথমে এই যে -2 যেটা আছে, এটা দূরে সরাই ফেলতে হবে। তাহলে দূরে সরাবো কিভাবে, সব জায়গায় মানে সব পাশে, এখানে -2 আছে, যদি +2 করে দেই, এই 3x-2 এখানে +2 করে দিলাম, 7 + 2, তাহলে দেখেন এই যে +2 -2 কাটা যাবে, তখন এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে -5, আর এখানে যে থাকলো 3x, আর এখানে থাকলো 9। এবার দেখেন এক্স এর সাথে একটা 3 গুণ আছে, তাহলে এই 3 সরাতে হলে সব জায়গায় কি করতে হবে, 3 দ্বারা ভাগ করতে হবে, দিলাম ভাগ করে। তাহলে এখানে হলো -5/3, গ্রেটার দেন, এখানে 3 3 কাটা যাবে, শুধু এক্স, এখানে হবে 9/3। তাহলে এটার যদি আমি সমাধান করি, তাহলে অ্যান্সার হবে 9/3, মানে এখানে 3, তাহলে এইটা হবে তার ফলাফল। হ্যাঁ, ছোট ছোট চিহ্ন থাকলেই সহজ। ওকে, এখন আপনি এটা সমাধান করে দেখলেন, অপশনের মধ্যে এটা নাই, অপশনের মধ্যে এরকম আছে -5/3 কমা দিয়ে 3, এরকম প্রথম বন্ধনী দেওয়া আছে, তাহলে এটা উত্তর। এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, দুইটাই সঠিক উত্তর। এখন এরকম যে অঙ্কগুলো বইয়ের মধ্যে আছে, যেমন এই যে এই অঙ্কটা, তাহলে এটা আপনারা নিজেরা করবেন, আমাকে আর এখানে পাইতে হবে না। এই অঙ্কটা একটু করে দিই, এটা একটু বিসিএস পরীক্ষা আসছে। কি বলছে, এখানে একটা পরমাণুযুক্ত অসমতা দেওয়া আছে, এরপরে বলছে এম এবং এন এর মান কোন মানের জন্য, এখানে আছে এম, এখানে আছে 3x+5, আবার এখানে আছে এন, মানে তার মানে এখানে এম এবং এন এর মান বের করতে বলছে। তাহলে আমাদের এই অসমতাটাকে এমন ভাবে প্রকাশ করতে হবে যেন এখানে 3x+5 থাকে, এই যে এখানে কি, এখানে যেন 3x+5 থাকে, আর দুই পাশে কি, এই অসমতার চিহ্ন থাকবে। তাহলে আমরা এই যে এটা থেকে কি আমরা এরকম লিখতে পারি, -3 গ্রেটার দেন এখানে x-2 গ্রেটার দেন 3, লেখা যায়। এরপর কি করতে হবে, যে এই 2, এখানে -2 আছে, সব পাশে কি করব, যোগ করে দেব, এই -3 এখানে +2, এখানে x-2 এখানেও +2, এখানে 3+2, তাহলে এখানে কি হবে, -1, এখানে x, আর এখানে 5। এখন আমাদের অঙ্ক কিন্তু শেষ হয় নাই। জান্নাতুল ফেরদাউস বলছেন -7 কেন নিলাম, আমি প্রায় 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে বেসিক বুঝাইলাম। এই যে এইখানে 1 ঘন্টা ধরে আমি এতক্ষণ বুঝাইলাম যে এটা থেকে, এই যে এটা থেকে আমি এরকম লিখতে পারি, -3a 3, এটা লিখতে পারি, এখানে যা থাকবে এখানে প্রথমে -3, এরপরে +3, এটা লিখতে পারি। এখন আমি অঙ্ক করাতে এসে যদি আপনি প্রশ্ন করেন যে এখানে -7 কেন নিলাম, তাহলে আমি হতাশ হয়ে যাই। হ্যাঁ, নাইন মিয়া, হ্যাঁ ঠিক বলছেন, এখানে এক্স এর সাথে কি আছে, এখানে -2 আছে, এই 2 সরাইতে গেলে কি এখানে একটা +2 নিতে হবে, এই জন্য আমি সব জায়গায় +2 করে দিব। এখন আমার কি করতে হবে, এই যে এখানে 3x+5, এইটা নিয়ে আসতে হবে। তাহলে এক্স এর সাথে একটা 3 গুণ আছে, তাই না, তাহলে আমরা কি করব, প্রত্যেকটা পক্ষের সাথে 3 গুণ করে দিব, এখানেও 3x, এখানে 5 × 3, তাহলে গুণ করে দিলাম, তাহলে কি হলো, এখানে -3, এখানে 3x, আর এখানে 15। এরপরে দেখেন 3x এর সাথে এখানে কি আছে, 5 যোগ করা আছে, তাহলে আমি প্রত্যেকটা পক্ষের সাথে কি করব, 5 যোগ করে দেব, তাহলে 3x এর সাথে একটা 5 যোগ হয়ে যাবে, এখানে 15 যোগ 5, তাহলে কি হলো, এখানে এখানে -2, এখানে 3x+5, এখানে কত, 20। এখন দেখেন এটার মতো হয়েছে না, এখানে 3x+5, এখানেও 3x+5 আছে, সামনে আছে -2, এখানে সামনে কি দেওয়া ছিল, এম দেওয়া ছিল, তার মানে এম এর মান হলো -2, ও সরি +2, হ্যাঁ +2, থ্যাংক ইউ। এখানে সামনে যেহেতু +2 আছে, আর এখানে সামনে কি ছিল, এম, তাহলে এম এর মান +2। আবার দেখেন শেষে কি কি দেওয়া আছে, 20, এখানে দেওয়া আছে কি, এন, তার মানে এন এর মান হলো 20, তাহলে এটা অ্যান্সার, এম এর মান হলো 2, আর এন এর মান হলো 20। মাঝে মাঝে মনোযোগ যখন কমে যায় না, এরকম এই যে প্লাস মাইনাসে ভুল হয়ে যায়। আল জুবায়ের খন্দকার বলছেন প্রথমে একবারে +7 +7 যোগ করে দিলে হতো না, কোথায় +7 যোগ করে দিবেন আমাকে বলেন তো দেখি।
ও দ্বিতীয় নাম্বার লাইনে এই যে এক্স এর সাথে যে 3 গুণ আছে তখন 3x আসবে। হ্যাঁ, আপনি এখানে +7 গুণ করে দিতে পারেন, দিলে কি আসবে, x+5 আসবে, কিন্তু 3x+5 তো আসবে না। 3x+5 তো আসবে না। তখন তখন আবার যদি আপনি 3 গুণ করতেন, তখন হয়ে যেত কত, 3x+15 হয়ে যেত। এটা হবে না, হ্যাঁ। ও লেকচার বইয়ে মিল নাই, বলেন কি? ও লেকচার বইয়ে কি নাই, x+5 আছে, আচ্ছা ঠিক আছে। লেকচার বইটা তাহলে ওটা আপনারা প্র্যাকটিস করবেন। মাসুদ মিয়া, হ্যাঁ প্রথমেই 3 গুণ করে করতে পারেন, রাইট। প্রথমেও 3 গুণ করে করতে পারেন, ঠিক আছে, প্রথমে 3 গুণ করে করা যায়। ওকে, চলেন আমরা অন্য ম্যাথে যাই। এটা আচ্ছা, এটা আমি করে দিব না, এটা আপনারা নিজেরা করবেন, এটাও আপনারা নিজেরাই করবেন। এটা একটু করে দেই, এখানে এক্স এর সমাধান করতে বলছে, খেয়াল করে দেখেন। যেহেতু এক্স এর সমাধান করতে বলছে, তাহলে এক্স গুলোকে আমাকে কি করতে হবে, এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে এই যে x/3 যে আছে, এই x/3টাকে এই পাশে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমি কি করতে পারি, এক্স মাইনাস x/3, এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে 4। এরপর আমাকে এখানে হিসাব করতে হবে। আমি একটা কাজ করতে পারি, প্রত্যেকটা প্রত্যেকটা পদের সাথে 3 গুণ করে দিতে পারি, এটার সাথেও 3 গুণ, এটার সাথেও 3 গুণ, এটার সাথেও 3 গুণ, তাহলে কি হবে, 3x - x লেস ইকুয়াল 12। আমি কিন্তু ধনাত্মক সংখ্যা গুণ করছি, +3 গুণ করছি, এই যে নিচের 3টা দূর করার জন্য। তাহলে কি হলো, এখানে 2x লেস ইকুয়াল 12, তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে কি হবে এখানে, x লেস ইকুয়াল 6। এটা অ্যান্সার। এখন এইটা আপনারা সমাধান করলেন, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখলেন, অপশনে দেখলেন এটা অপশনে তো নাই। ও -4 না, এটা তো প্লাস আছে। সেকেন্ড লাইনটা, এ রে, আপনারা, আপনাদেরকে সহজ জিনিস বুঝাই দিলে আপনার সহজ জিনিস আপনারা নিতে পারেন না। দেখেন, এই x - x/3, আর x - x/3টা যে এই পাশে ছিল, এটা এই পাশে নিয়ে গেছি, মাইনাস হয়েছে। আমি কি করছি, এই যে নিচে যে 3 আছে, এই 3টা দূর করার জন্য কি করছি, প্রত্যেকটার সাথে 3 গুণ করে দিয়েছি। 3x - x/3, এটার সাথে 3, এখানে তো 4, এই 4-এর সাথেও আবার 3 গুণ করে দিলাম। তাহলে এই যে 3 আর 3 কাটা যায়, কাটা গেলে কি থাকে, এখানে 3x, এই যে -x, আর এখানে 3×4 = 12। এরকম যদি কোনো ভগ্নাংশ থাকে, একটা ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশটাকে দূর করতে চান, ভগ্নাংশের নিচের সংখ্যা দ্বারা প্রত্যেকটাকে গুণ করে দিবেন। এখন আসলে আপনারা করে অভ্যস্ত কি জানেন, আপনারা এইটা থেকে লেখেন এইভাবে, এখানে 3, এখানে লেখেন 3x - x লেস ইকুয়াল 4। এরপরে কি করেন, 2x/3 লেস ইকুয়াল 4, এরপর এই 3 গিয়ে উপাশে গিয়ে গুণ হবে, এরপর লাগবেন 2x লেস ইকুয়াল 12। আপনারা এইটা করতে, এইটা করে অভ্যস্ত, কিন্তু এর থেকে সহজ হচ্ছে এটা। বুঝতে পারছেন এবার? এবার কি বুঝতে পারছেন ব্যাপারটা? এখন এইটার আমরা সমাধান পাইলাম কি, এক্স লেস ইকুয়াল 6। এইটা পরীক্ষার প্রশ্নে অপশনে এরকম করেও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, দুইটাই সঠিক উত্তর। হ্যাঁ, অপশনে যে এরকমও থাকতে পারে। ওকে, এবার চলেন আমরা ভগ্নাংশের সমাধান করি। টাইপ 2, এখানে একটা ভগ্নাংশ আছে, তাই না? এই একটা ভগ্নাংশ। তাহলে এটা সমাধান করার জন্য আমরা কি করব, শুধু একটা কাজই করব, বিপরীতকরণ করে দিব। কি করব, এই যে বিপরীতকরণ করে দিলে যে আমাদের চলকটা, যে চলক যে এক্স আছে, তখন এক্স উপরে উঠে যাবে। তার মানে এটা হবে মডুলাস 5x - 1, আর এটা উল্টে দিলে হবে 9, নিচে 1 লিখতে হয় না। তখন কি চিহ্নটা ঠিক থাকবে কি না, চিহ্নটা ঘুরে যাবে। কেন ঘুরে গেল, দেখেন এই পাশেও পজিটিভ, এই পাশেও পজিটিভ, দুই পাশেই ধনাত্মক চিহ্ন আছে, যেহেতু দুই পাশেই ধনাত্মক চিহ্ন, এই জন্য কি হবে, চিহ্নটা উল্টে গেল, চিহ্নটা এই জন্য উল্টে গেল, দুই পাশে কি ধনাত্মক আছে। এখন বলবেন যে ভাই এখানে তো এক্স আছে, এক্স থাকলেও দেখেন এখানে কি আছে, মডুলাস দেওয়া আছে। এই মডুলাস, এটা পুরোটাই কি ধনাত্মক, পুরোটাই কি ধনাত্মক, পুরোটাই ধনাত্মক, মানে এর আউটপুট আমি সবসময় ধনাত্মক পাবো। তার মানে এটা পুরোটাই ধনাত্মক আছে। বুঝতে পারছি? বুঝতে পারছি কি না বলেন? এরপরে এখন বাকিটুকু করবেন, এই যে -9, তারপর এটাকে লিখতে পারি 5x - 1 লেস দ্যান 9। এটা থেকে আপনারা কি করবেন, এক্স এর মান বাকিটুকু আপনারা বের করবেন, এইটা হিসাবটা বাকিটুকু করবেন, কারণ আমি একটু আগে এগুলো দেখাইলাম। ওকে, তাহলে একই রকম ভাবে এটাও আপনারা করবেন। এই যে এখানে যেহেতু মডুলাস আছে, তার মানে এটা পুরোটাই ধনাত্মক। তাহলে আমি যদি এটা, এই নিচে যেহেতু চলক আছে, এটাকে বিপরীতকরণ করব, মানে উল্টাই দিব। উল্টাই দিলে কি হবে,
উপরে যাবে 2x-1, এই যে মডুলাস, আর নিচে 3। এইবার চিহ্নটা ঘুরে যাবে, আর এখানে কি হবে? তাহলে 4টাকে ঘুরে দিলে 1/4। আর এই যে নিচে 3 আছে, এটা উভয় পাশে যদি 3 গুণ করে দেয় তখন হবে মডুলাস 2x-1 গ্রেটার ইকুয়াল কি হবে এখানে 3/4। এরপরে বাকিটুকু আপনারা নিজেরা করবেন, বাকিটুকু নিজেরা করবেন। ওকে, তাহলে ভগ্নাংশযুক্ত প্রশ্ন আসলে আমরা পারবো তো? 80% ফ্র্যাকশন থাকলে কি বিপরীতকরণ করতেই হবে? যদি দেখেন চলকটা নিচে আছে তাহলে বিপরীতকরণ করতে হবে। তবে এইটার মধ্যে কি পার্থক্য আছে, আবার সবসময় বিপরীতকরণ হবে না। আমি সেই ধরনের অঙ্ক আপনাদের করাবো। আচ্ছা, এই অঙ্কটা একটু করে দেই, কারণ এই ধরনের অঙ্ক এখনো করাই নেই। আচ্ছা, এইটাকে কি আমি এইভাবে লিখতে পারি? -3/4 এইভাবে লেখা যায়? এইভাবে লেখা যায়? এভাবে লেখা যায় না। তবে তবে আপনারা একটা কাজ করতে পারেন, প্রিলি পরীক্ষার জন্য আপনারা এইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিলি পরীক্ষার জন্য এইভাবে লিখে শেষে উত্তরটা অথবা দিয়ে লিখে দেবেন, শেষের উত্তরটা অথবা দিয়ে লিখে দেবেন। এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, চলেন আমরা অপর পৃষ্ঠায় লিখি, অঙ্কটা একটু করে দেই। মডুলাস 2x-1, তারপরে কি আছে এখানে গ্রেটার ইকুয়াল 3/4। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি 2x-1 গ্রেটার ইকুয়াল 3/4, এইটা হইতে পারে। অথবা আমরা জানি এখানে যদি বড় চিহ্ন থাকে তখন আমি দুটাকে কম্বাইন্ডলি লিখতে পারবো না, অথবা এই -2x-1 গ্রেটার ইকুয়াল 3/4। এখন এখান থেকে একটা এক্স এর মান পাবো, এখান থেকে এক্স এর মান কি পাবো? এই 2x গ্রেটার ইকুয়াল 3/4 + 1, তার মানে 2x গ্রেটার ইকুয়াল, এটা হিসাব করলে কত হয়? 4 × 4 = 4 × 3 = 7, 7/4। তার মানে এক্স গ্রেটার ইকুয়াল, এই যে 2 গুণ আছে এর পাশে এসে ভাগ হবে, অর্থাৎ 7/8 হবে। তাহলে এটা একটা সমাধান, এক্স এর মান 7/8 থেকে বড়। এক্স এর মান 7/8 থেকে কি হবে? বড় হবে। আবার এইখানে এবার এই মাইনাসটা যদি উভয় পাশে গুণ করে দেই, 2x-1 চিহ্নটা ঘুরে যাবে, ঘুরে গিয়ে কি হবে এখানে -3/4। তাহলে 2x লেস ইকুয়াল এখানে -3/4 + 1, তাহলে 2x লেস ইকুয়াল এখানে কি হবে? এখানে হবে কত? 1/4। এটা বিয়োগ করলে 1/4, বিয়োগটা আপনারা নিজেরা করে নেবেন। তাহলে এক্স লেস ইকুয়াল, এখানে 2 গুণ আছে পাশে ভাগ হয়ে হবে 1/8। তাহলে এই দুটা অ্যান্সার। এক্স এর মান 7/8 থেকে বড়, অথবা এক্স এর মান 1/8 থেকে ছোট। আরেকটা জিনিস, এটা আপনাদের রিটেনের ক্ষেত্রে অবশ্যই লাগবে। কোথায় লাগবে? রিটেনের ক্ষেত্রে। আমি এতক্ষণ ধরে ভগ্নাংশের যে অঙ্কগুলো করাইছি, এখানে এটা সমাধান করার পর দেখেন এই ভগ্নাংশের হর কখনো কি হবে না? শূন্য হবে না। তার মানে 5x-1 নট ইকুয়াল 0, 5x নট ইকুয়াল 1, অর্থাৎ x নট ইকুয়াল কি 1/5। এইটাও জানা থাকতে হবে। যদি ভগ্নাংশ আসে, হয় প্রশ্নের মধ্যে এটা দেওয়া থাকবে, হয় প্রশ্নের মধ্যে এটা দেওয়া থাকবে, নতুবা অপশনের মধ্যে এরকম কিছু একটা দেওয়া থাকতে পারে যে ভগ্নাংশে যেটা হর থাকবে এইটা কখনো কি হবে না? শূন্য হবে না। তাহলে এটা ধরে এক্স এর মান কখনো কি হবে না? 1/5 হইতে পারবে না। একই রকম ভাবে এই অঙ্কের ক্ষেত্রে এক্স এর মান কি হইতে পারবে না? এই 2x-1 ইকুয়াল, এটা 0 হইতে পারবে না। তার মানে এক্স এর মান কখনো কি হইতে পারবে না? হাফ হইতে পারবে না। এখন প্রিলির নিয়মে করে দেবো, তাই তো? এখন দেখেন এটা যদি আমি প্রিলির নিয়মে করি তাহলে কেমন হয় দেখি তো। ধরেন দেখি প্রিলির নিয়মে, আরে আমার তো খাতা নেই। ও, এটা ব্র্যাকেট অ্যান্সার, সুন্দর একটা প্রশ্ন করছেন নাজমুল হোসেন, সুন্দর একটা প্রশ্ন করছেন। দেখেন এই এক্স এর মান 7/8 থেকে বড়, অথবা এক্স এর মান 1/8 থেকে ছোট, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এই 7/8 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাই না? ইনফিনিটির আগ পর্যন্ত। অথবা এটা দ্বারা কি বোঝাচ্ছে? -ইনফিনিটি থেকে 1/8 পর্যন্ত, তাই না? থার্ড ব্র্যাকেট। এই অথবার জন্য সেটার ক্লাসে মনে হয় বলছিলাম, অথবার জন্য ইউনিয়ন ব্যবহার হয়, আর ইন্টারসেকশনের জন্য এবং এর জন্য ইন্টারসেকশন ব্যবহার হয়। তাহলে এই দুটাকে আমি যদি একসঙ্গে লিখি, এই যে 7/8 কমা ইনফিনিটি, এখানে ইউনিয়ন চিহ্ন হবে, এরপর -ইনফিনিটি 1/8, এইভাবেও থাকতে পারে। এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার।
আর যদি আমি এটা প্রিলির নিয়মে করি, যেমন এইখানে যদি আমি করে দেই, এখানে -3/4, -3/4 গ্রেটার ইকুয়াল, এখানে কি আছে, 2x - 1 গ্রেটার ইকুয়াল 3/4। এরপর কি করবেন, এই যে 1 উভয় পাশে যোগ করে দেবেন, -3/4, এইখানে যদি 1 যোগ করে দেন তখন এখানে 2x, এখানে 3/4-এর সাথে 1 যোগ করে দিবেন, তাহলে এখানে আসবে কত, 1/4, এখানে 2x, এখানে হবে 7/4। এরপর দুই দ্বারা যদি গুণ করে দেন, এখানে হবে 8, এখানে হবে 8, এখানে থাকবে x, তাই তো। এখন আপনি আলাদা করে লেখেন যে x এর মান 1/8 থেকে ছোট, x এর মান 1/8 থেকে ছোট, এটা আলাদা করে লেখেন, এই x এর মান 1/8 থেকে ছোট, অথবা দিয়ে একটা লেখেন x এর মান 7/8 থেকে বড়, জাস্ট এইবার আলাদা করে লিখে দেন, এটা হবে কি। তবে এই প্রসেসটা আসলে ঠিক না, কারণ আমি এখানে কম্বাইন্ডলি লিখতে পারি না, তো এটা লিখতে পারি না, তো এটা তো সম্ভব না, 7/8 আর 1/8 এই এই দুটাকে তো আমি একসঙ্গে লিখতে পারি না। ওকে, এবার চলেন আমরা পরের প্রশ্ন চলে যাই, পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। দেখেন, ধরেন 3 এবং 4 এই দুইটা সংখ্যার গড় কত বলেন তো, 3 এবং 4-এর গড় কত, 3 এবং 4 না, 3 এবং 5-এর গড় কত, 3 এবং 5-এর গড় কত, 3 এবং 5-এর গড় 4, তাই না। 3 এবং 5 যদি যোগ করি, তাকে দুইটা সংখ্যা যেহেতু, এই দুইটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 4 হবে, মানে 8/2 = 4। এখন একটু খেয়াল করে দেখেন, আমি যদি আমি যদি এই 3 থেকে 4 বিয়োগ করি, তখন যে সংখ্যাটা পাবো -1, আর 5 থেকে যদি 4 বিয়োগ করি, তখন যে সংখ্যাটা পাবো 1 পাবো। খেয়াল করে দেখেন, এখানেও 1, এখানেও 1, এইখানেও 1, এখানেও 1, দুই জায়গায় কি আছে, 1 আছে, চিহ্নটা আলাদা। আমরা কোন সংখ্যাটা বিয়োগ করলাম, আমরা কোন সংখ্যাটা বিয়োগ করলাম, এই দুইটা সংখ্যার গড় বিয়োগ করছি, এই দুইটা সংখ্যার গড় বিয়োগ করে দেখলাম দেখলাম যে বিয়োগফলের ক্ষেত্রে সংখ্যাটা সেম আসতেছে, তবে চিহ্নটা আলাদা আলাদা আসে, চিহ্নটা আলাদা আলাদা আসে, তাই না। এবার চলেন আমরা তাহলে পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করি। এই যে এটাকে পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করবো, এবার আমি একটু সামনের দিকে যাই, দেখেন কোথায় আসবো, এইখানে আসেন, খেয়াল করে দেখেন, আমি এই যে পরমাণ a <5 কে আমি এইভাবে লিখছি না, লিখছি কি না, সামনে -5, পিছনে +5, কিন্তু সংখ্যা দুইটা সেম, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। আমি যদি এটা থেকে এটা লিখতে পারি, তাহলে এটা থেকে আবার এটা লিখতে পারি না। তার মানে পরম মানে প্রকাশের জন্য আমাকে এই ফর্মুলাটা নিয়ে আসতে হবে, সামনে একটা -5, পিছনে একটা +5, যদি এরকমটা নিয়ে আসতে পারি, তখন আমি এইটা থেকে আমি এই রকম করে লিখতে পারবো। তাহলে এবার আমার এই অঙ্কটা করতে কি করতে হবে, যে কোনো ভাবে হোক, এই যে সামনে 2 পিছনে 8, দুইটা আলাদা আলাদা সংখ্যা, এটা রাখা যাবে না, সামনেও যে সংখ্যা থাকবে পিছনেও সেই সংখ্যা থাকবে, তবে সামনের সংখ্যাটার সামনে কি থাকবে, একটা মাইনাস চিহ্ন থাকবে। তাহলে আমরা কি করতে পারি, এই 2 এবং 8, 2 এবং 8 যোগ করলে কত হয়, 2 এবং 8-এর গড় বের করি, কত হবে, 5। তাহলে প্রত্যেকটা পক্ষ থেকে এই 5 বিয়োগ করে দিব, প্রত্যেকটা পক্ষ থেকে 5 বিয়োগ করে দিব, তাহলে এখানে হলো -3, এখানে x-5, আর এখানে 3। এবার একটু খেয়াল করে দেখেন, এখানে -3, এখানে +3, তাহলে এইবার আমি পরম মান দিয়ে, এই যে এখানে যা এটা যা থাকবে সেটা মাঝখানে দিয়ে এইভাবে লিখতে পারি না, হয়ে গেল। তাহলে আমরা এখন এটা থেকে এটা পরম মানে প্রকাশ করে দিলাম, যদিও এখনো পরম মানে প্রকাশ পরীক্ষায় আসে নাই। মূলত এই ধরনের প্রশ্ন থেকে আপনাকে এই সমাধান বের করতে বলে, এই ধরনের প্রশ্ন আসছে, তাহলে এটাও আসতে পারে। তাহলে পরম মানে প্রকাশ পাবো, কি করব, এই দুইটা সংখ্যার গড় বের করব, দুইটা সংখ্যার গড় বের বের করে প্রত্যেকটা পক্ষ থেকে বিয়োগ করে দিব, বিয়োগ করে দিয়ে হিসাব করলে আমরা পরম মান পেয়ে যাব। এগুলো আপনারা এখন নিজেরা করবেন, এগুলো নিজেরা করবেন, ঠিক আছে। এবার আসেন একঘাত বিশিষ্ট অসমতার সমাধান। এটা আপনারা ইতিমধ্যে করে ফেলছেন, এই ধরনের প্রশ্নের সমাধান করে ফেলছেন, মানে এখানে এটা সমাধান করতে বলছে, মানে এক্স এর মান বের করতে বলছে। তাহলে কি করব, এক্স গুলোকে এক পাশে নিয়ে আসব, আর এখানে -1 + 2, তার মানে কি এক্স গ্রেটার দেন 1, তাই না। তাহলে কি আসে এখানে, তার মানে এইটার সমাধানটা হইল 1 থেকে
ইনফিনিটি পর্যন্ত। এটা এটা অ্যান্সার, এটাও অ্যান্সার। তাহলে এই ধরনের অঙ্কগুলো আপনারা নিজেরা সমাধান করবেন। তাহলে এটা সমাধান করবেন, এক্স গ্রেটার দেন কি হবে, মাইনাস হাফ হবে। তার মানে মাইনাস হাফ থেকে ইনফিনিটি পর্যন্ত। এগুলো বইয়েও সমাধান আছে, নিজেরা চেষ্টা করবেন, এগুলো সব নিজেরাই চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, সব থেকে গুরুত্বপূর্ণ দ্বিঘাত বিশিষ্ট অসমতার সমাধান। -3 এবং 1-এর গড় কত, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করেন, কত হয়? মাহমুদুজ্জামান, -3 এবং 1-এর গড় দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করেন। -3 আর 1 যোগ করলে কত হয়? -2 হবে, তাই না? -2কে 2 দ্বারা ভাগ করলে -1, মানে এই -3 + 1 ভাগ 2, 2/2, সরি -2/2 মানে -1। তাহলে -3 এবং 1-এর গড় হলো -1। ওকে, দ্বিঘাত বিশিষ্ট অসমতার সমাধান। সমীকরণটা চেনা চেনা লাগে না? এই যে x² - 6x + 5। ওকে, এটা প্রথম কাজ যেটা হবে, এটা থেকে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দুইটা উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করতে হবে। এটা তো আমরা জানি। এই x² - 6x + 5কে কি লিখতে পারি? x² - 5x - x + 5 <0। এই দুটো থেকে যদি x কমন নেই, x - 5। এই দুটো থেকে -1 কমন নিলে x - 5 <0। তার মানে এই যে এখানেও x - 5, এখানেও x - 5, তাহলে আবার x - 5 কমন নিব। কমন নিলে এখানে থাকে একটা x, এখানে -1 <0। এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। এই শূন্য থেকে ছোট, এটা দ্বারা কি বোঝাচ্ছে বলেন তো দেখি? শূন্য থেকে ছোট এটা দ্বারা কি ধরনের সংখ্যা বোঝাচ্ছে বলেন? নেগেটিভ, রাইট, নেগেটিভ। এবার আপনাদের কাছে প্রশ্ন, ধরলাম এ আর বি দুইটা গুণ করলাম, গুণফলটা শূন্য থেকে ছোট, কখন হবে বলেন তো? কখন হবে? আরো সহজ করে দেই, লিখলাম 2 and 3, এই দুইটা গুণ করলে শূন্য থেকে ছোট, কখন হবে বলেন? এই দুইটা শূন্য থেকে ছোট কখন হবে? যদি যে কোনো একটার সামনে মাইনাস থাকে, অর্থাৎ -2 এর সাথে যদি +3 গুণ করি তাহলে শূন্য থেকে ছোট, তাই না? অথবা 2 এর সাথে যদি -3 গুণ করি তাহলে শূন্য থেকে ছোট। মানে শূন্য থেকে ছোট তখনই হবে দুইটা রাশি গুণ করলে যে কোনো একটা নেগেটিভ হলে, যে কোনো একটা নেগেটিভ হলে শূন্য থেকে ছোট হবে। বুঝতে পারছি কি? তাহলে দেখেন, আমি যদি আগে বলে দেই যে 2 এটা পজিটিভ, তাহলে কি পরেরটা কি নেগেটিভ না পজিটিভ নিতে হবে? পরেরটা নেগেটিভ না পজিটিভ নিতে হবে? পরেরটা কিন্তু অবশ্যই নেগেটিভ নিতে হবে। আমি যদি প্রথমেরটা ধরে নেই পজিটিভ, পরেরটা নেগেটিভ নিতে হবে। অথবা প্রথমেরটা যদি ধরে নেই যে নেগেটিভ, পরেরটাকে পজিটিভ নিতে হবে, নিতেই হবে। এটা যদি নেগেটিভ নেই এটা নিতেই হবে, এটা যদি পজিটিভ নেই এটা নিতেই হবে, এটা নিতেই হবে, না নিলে ভুল হবে। এবার আমরা এই অঙ্কটা করব। পজিটিভ মানে শূন্য থেকে বড়, নেগেটিভ মানে শূন্য থেকে কি ছোট। আমরা এখানে কি পাইছি? দুইটা জিনিস পাইছি, তাই না? একটা হচ্ছে x - 5 ইন্টু x - 1 <0। এখন খেয়াল করেন, আমি যদি এইটাকে পজিটিভ নিয়ে নেই, পজিটিভ মানে শূন্য থেকে বড়, পজিটিভ মানে শূন্য থেকে বড়, দেখেন আমি এটা পজিটিভ নিলাম, পরেরটাকে কি নিতে হবে? পরেরটাকে কি নিতে হবে? অবশ্যই নেগেটিভ নিতে হবে, অবশ্যই নেগেটিভ নিতে হবে। এই জন্য এবং আমি এটা যদি নেই, পরেরটা নেগেটিভ নিতেই হবে, x - 1 <0। দেখেন এখানে শূন্য থেকে বড় মানে এটা পজিটিভ নিছি, এখানে শূন্য থেকে ছোট মানে এটা কি নেগেটিভ, মানে এটা ঋণাত্মক, এটা মাইনাস, এটা পজিটিভ। তাহলে এইটা নিলে এটা নিতেই হবে, এই জন্য এখানে এবং। এখন আমি প্রথমেরটা কি পজিটিভ নিছি না? প্রথমের অংশটা কি পজিটিভ নিছি না? প্রথমের অংশটা যদি পজিটিভ না নিয়ে প্রথমের অংশটা তো আমি নেগেটিভ নিতে পারতাম, প্রথমের অংশটা নেগেটিভ নিলাম। প্রথমের অংশটা যদি নেগেটিভ নেই, পরের অংশটা অবশ্যই কি নিতে হবে? পজিটিভ নিতে হবে। এখন দেখেন তো, এইটা যদি লিখি তাহলে কি এটা সঠিক হবে কি না? এই এই ইকুয়েশনের জন্য, এই অসমতার জন্য এটা সঠিক না? এটা নিলে হবে, এটা নিলেও হবে, মানে এটা নিলেও হবে, এটা নিলেও হবে, এটা নিলেও হবে, এটা নিলেও হবে, দুইটা নিলেই হবে, মানে যে কোনো একটা নিলেই হবে।
তাহলে আমরা এখানে কি দিব? এখানে আমি অথবা ব্যবহার করতে পারি, মানে এটা অথবা এটা, যে কোনো একটার জন্য রাইট। এবং আর অথবা নিয়ে যাদের সমস্যা ছিল, বুঝতে পারছেন কোথায় এবং কোথায় অথবা? এখন আপনি সমাধান করেন, এখন আপনি সমাধান করেন। এটা এক্স এর মান 5 থেকে বড় এবং এক্স এর মান 1 থেকে ছোট, তাই না? এটা যদি সংখ্যা রেখে দেখায়, এখানে হলো 1, এখানে হলো 5। কি বলছে এখানে? এক্স এর মান 5 থেকে বড়, 5 থেকে বড় মানে এইদিকে। আর এটা দ্বারা কি বলছে? এক্স এর মানে 1 থেকে ছোট, 1 থেকে ছোট মানে এইদিকে। এটা কি সম্ভব? আপনাকে বলছে এমন একটা সংখ্যা নাও যেটা 5 থেকে বড় এবং 1 থেকে ছোট। এরকম সংখ্যা কি জীবনে পাবেন? এরকম সংখ্যা কি জীবনে আছে? এমন একটা সংখ্যা বের করো যেটা 5 থেকে বড় এবং, এই যে এবং মানে এটাও সত্য এটাও সত্য। এটা সম্ভব না। তাহলে এটা আমাদের সমাধান হবে না। এবার এটা দেখি তো, এটা দেখি তো, এক্স এর মান কি বলছে? তাহলে এটা সমাধান করলে এক্স এর মান 5 থেকে ছোট এবং এক্স এর মান 1 থেকে বড়। এটা একটু সংখ্যা রেখে দেখি। এখানে 1, এখানে 5। কি বলছে? 5 থেকে ছোট, এক্স এর মান 5 থেকে ছোট মানে এইদিকে। আবার এক্স এর মান 1 থেকে বড় মানে এদিকে। তার মানে কি আমার সমাধানটাই যে এইটুকুর মধ্যে আছে, এটা রাইট। এক্স এর মান 1 থেকে বড়, 5 থেকে ছোট। তাহলে এক্স এর মান 1 থেকে বড়, 5 থেকে ছোট, এইটা হলো অ্যান্সার। এখন এইটা যে সিস্টেমটা দেখালাম, এটা রিটেনে করবেন, এটা রিটেনে করবেন। তাহলে প্রিলিতে কি করবেন? প্রিলিতে কি করবেন? হ্যাঁ, এই যে এত কিছু কি প্রিলিতে করবেন না? প্রিলিতে আপনি এই পর্যন্ত করছেন না, এই পর্যন্ত করছেন না। এখন আপনি বলেন যে এইখানে যদি ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে এক্স এর মান কি পাইতেন? একটা 5 পাইতেন, একটা 1 পাইতেন না? একটা 5 একটা 1 পাইতেন কিনা? অবশ্যই এটা পাইতেন যদি ইকুয়াল চিহ্ন থাকতো। এখন ইকুয়াল চিহ্ন নাই তো একটু ঝামেলা করে দিছে। তাহলে খুব সহজ, খুব সহজ। আপনি এই পর্যন্ত পাইছেন তো, এখানে 1 লিখবেন, ছোট সংখ্যাটা আগে লিখবেন, বড় সংখ্যাটা 5 শেষে লিখবেন, মাঝখানে এক্স লিখবেন। লিখে এখানে চিহ্নটা কি আছে? এই চিহ্নটা আছে, চিহ্নটা বসাই দেন। এই অ্যান্সার। বুঝাতে পারছি? এত কিছু রিটেনে করবেন, কিন্তু প্রিলিতে এই পর্যন্ত আসার পর আপনি বুঝে গেলেন যে এক্স এর মান 5 এবং 1 হইতে পারে যদি ইকুয়াল থাকতো। তাহলে প্রথমে ছোট সংখ্যাটা লিখবেন, শেষে বড় সংখ্যাটা লিখবেন, লিখে মাঝখানে এক্স লিখে কি করবেন? এইখানে যে চিহ্নটা থাকবে সেটা দিবেন, যে চিহ্নটা থাকবে সেটা দিবেন। তাসনুম অদ্রিতা সুন্দর একটা কথা বলছেন, বাট লেজার দেন হলে প্রবলেম, তাই না? হ্যাঁ, লেজার দেন হলে প্রবলেম। সমস্যা নাই, ওইটাও এই শর্টকাটে হবে, এইভাবেই করতে পারবেন। এটার ব্র্যাকেট কি হবে? এটার ব্র্যাকেট হবে এই যে 1 এবং 5, এই যে এরকম প্রথম বন্ধনী হবে এইটা। এটা সমাধান হবে যে 1 5 এরকম প্রথম বন্ধনী, এটা হবে। আর যদি পজিটিভ আসে, হ্যাঁ রিটেনে দুইটাই দেখাইতে হবে। আচ্ছা, এটা তাহলে আপনারা পারবেন না, এটা আপনারা নিজেরা পারবেন না, এটা আপনারা নিজেরা করবেন। আমি এবার আপনাদের আরেকটা অঙ্ক করে দিই। যদি গ্রেটার চিহ্ন থাকে, এরকম বড় চিহ্ন থাকে, তাহলে কি হবে? হ্যাঁ, সেটা আমি দেখাই দিই। আচ্ছা, অরিন আক্তার বলছেন যদি x+5 x+1 থাকে, ধরেন আপনার একটা ইকুয়েশন সমাধান করে এরকম আসলো, এরকম আসলো, এরকম আসলো। তার মানে আপনি বুঝতেছেন এক্স এর মান একটা হবে -1 আর একটা হবে -5, এরকমটাই তো হবে। এখানে ছোট কোনটা? -1 ছোট না -5 ছোট? -5 ছোট। যেটা ছোট সেটা আগে লিখবেন, যেটা বড় সেটা পরে লিখবেন, মাঝখানে এক্স লিখে চিহ্নটা বসাই দিবেন। এই হলো অ্যান্সার। তাহলে এটা বন্ধনী আকারে এরকম হবে -5, এখানে -1, প্রথম বন্ধনী হবে। আর যদি এখানে ইকুয়াল চিহ্ন থাকতো, এখানে যদি ইকুয়াল চিহ্ন থাকতো, তখন আমি এখানে থার্ড ব্র্যাকেট দিতাম। ইকুয়াল, এইরকম ইকুয়াল চিহ্ন থাকলে ইকুয়াল চিহ্নের জন্য থার্ড ব্র্যাকেট হয়। আমরান হাসান, বুঝতে পারছেন? ওকে, এখন আমি একটা গ্রেটার চিহ্ন দিয়ে দেখাই, এই অঙ্কটা সমাধান করি চলেন। তাহলে আগে এটাকে আমরা কি করব? মিডিল টার্ম করব, তাই না? আর এটাকে উৎপাদক উৎপাদক বিশ্লেষণ করব। চলেন উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে কি লেখা যায়? x² -5x +2x, তাই না? হ্যাঁ, -10 > 0। তাহলে এখান থেকে x কমন নিলে x -5, আর এখান থেকে +2 কমন নিলে x -5 > 0। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? x -5 ইন্টু x+2 > 0। এইবার কি বলছে এখানে? এখানে দুইটা রাশি গুণ করলে শূন্য থেকে বড় কখন হয়? কখন হয় দেখেন, আমি লিখলাম যে 3 এবং 2 গুণ করলে শূন্য থেকে বড় কখন হবে? যদি দুইটাই পজিটিভ হয়, দুইটাই যদি পজিটিভ হয় তাহলে শূন্য থেকে বড়। অথবা দুইটাই যদি নেগেটিভ হয়, দুইটাই পজিটিভ দুইটাই নেগেটিভ,
তাহলে শূন্য থেকে বড়, তাই না? দুইটাই যদি প্লাস এবং দুইটাই যদি মাইনাস হয় তাহলে সেটা শূন্য থেকে বড়, এটাও সত্য এটাও সত্য। কিন্তু একটা প্লাস একটা মাইনাস হলে, যেমন আমরা এই যে এখানে দেখছিলাম একটা প্লাস একটা মাইনাস, তখন কি নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই না? এই যে একটা মাইনাস একটা প্লাস তখন শূন্য থেকে ছোট, একটা প্লাস আর একটা মাইনাস শূন্য থেকে ছোট। ওকে, তাহলে আমরা দেখলাম শূন্য থেকে বড় তখনই হবে যদি দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ হয়। তাহলে আমরা এটাকে ঠিক আগের অঙ্কের মতো একটু সমাধান করে দেখি। আমরা কি পাইছি এখানে? x-5 x+2, x-5 এখানে x+2 > 0। তাহলে আমি যদি প্রথমটাকে ধনাত্মক ধরে নেই, পরেরটা কি হবে? অবশ্যই ধনাত্মক হইতে হবে, এই জন্য এবং দিলাম। অথবা আমি যদি প্রথমেরটাকে ঋণাত্মক ধরে নেই, পরেরটাকেও ঋণাত্মক ধরে নিতে হবে। এখন আমি এটা সমাধান করি। এক্স এর মান কি হবে? 5 থেকে বড়, এবং এক্স এর মান কি বড়? -2 থেকে বড়। এখানে কিন্তু অথবা, এখানে অথবা। আবার এখানে এখানে এক্স এর মান 5 থেকে ছোট, এবং এখানে এক্স এর মান -2 থেকে ছোট। এবার আসেন কি বলছে এখানে, এক্স এর মান 5 থেকে বড়, আবার বলছে এক্স এর মান -2 থেকেও বড়। খেয়াল করে দেখেন, 5 থেকেও বড়, -2 থেকেও বড়। আমি দুইটা না বলে কোনটা বললে দুইটার জন্যই সত্যি হবে বলেন তো? কোনটা সত্য হবে? আমি এই দুইটার পরিবর্তে যে কোনো একটা বলবো, বাট দুইটাই বলা হয়ে যাবে। এই 5 থেকে বড় বললে হবে? 5 থেকে বড় বললে হবে? আমি যদি বলি আমি যদি বলি এক্স এর মান -2 থেকে বড় না 5 থেকে বড়, কোনটা থেকে বলেন? 5 থেকে বড় বললে হবে কি? আমার মনে হয় না যে 5 থেকে বড় বললে হবে। শোনেন, দেখেন, এক্স এর মান 5 থেকে বড় এবং এক্স এর মান -2 থেকে বড়, মানে কি? ধরেন এখানে 2 বলছে, 5 থেকেও বড়, 2 থেকেও বড়, 5 থেকেও বড়, 2 থেকেও বড়। এখন যারা বলছেন এক্স এর মান 2 থেকে বড়, এখন এক্স এর মান 2 থেকে বড় 3 হইতে পারে। এখন 3 বললে সেটা কি 5 থেকে বড় হবে? 3 যদি বলি সেটা কি 5 থেকে বড় হবে? কখনোই হবে না। আমি যদি এক্স এর মান 2 থেকে বড় মানে 4 হইতে পারে, 4 হলে কি সেটা 5 থেকে বড় হবে? হবে না। কিন্তু আমি যদি বলি যে এক্স এর মান 5 থেকে বড়, তাহলে এক্স এর মান যে 5 থেকে বড় আমাকে আর নতুন করে বলতে হবে না যে এক্স এর মান 2 থেকে বড়, এটা আর নতুন করে বলার প্রয়োজন নাই। 5 থেকে বড় যত সংখ্যাই আছে তারা সবাই 2 থেকে বড় হয়েই যাবে। এবার বুঝতে পারছেন কি এটা? তার মানে এখানে কি বলছে? বড় যেহেতু বলছে, সবসময় বড়টার থেকেই বড় হবে। আমি এখান থেকে এটা নিতে পারি, এক্স এর মান 5 থেকে বড়, এটা নিতে পারি, এটা নিতে পারি। এটা নিলে আর এটার দরকার নাই, এটা নিলে এটার আর দরকার নাই। এবার তাহলে এটা আসেন, এখানে কি বলছে? বলছে এক্স এর মান 5 থেকে ছোট এবং এক্স এর মান -2 থেকে ছোট। তাহলে কোনটা নেওয়া যাবে বলেন তো? হ্যাঁ, -2। এখান থেকে আমি যদি লিখি এক্স এর মান -2 থেকে ছোট, -2 থেকে ছোট মানে 5 থেকে সেটা ছোট হবেই, এটা সত্যি। -2 থেকে ছোট মানে 5 থেকে অবশ্যই ছোট হবে। তাহলে আমি সমাধান পেলাম এইটা, এক্স এর মান 5 থেকে বড়, এখানে দেখেন মাঝখানে অথবা দেওয়া আছে, -2 থেকে ছোট। -2 থেকে বড় -1 নিলে হয় না? আরে -2 থেকে বড় না তো। হ্যাঁ, -2 থেকে বড় -1 নিলে, হ্যাঁ -1 নিলে সেটা 5 থেকে বড় হবে না, ঠিক আছে। কিন্তু আমি -2 থেকে ছোট, -2 থেকে ছোট কত নেব? -3 নিব, এটা 5 থেকে ছোট। -2 থেকে ছোট -4 নিব, এটাও 5 থেকে ছোট। মানে -2 থেকে ছোট আপনি যাই নেন না কেন, এটা 5 থেকে এমনিতেই ছোট হয়ে যাবে। উজ্জ্বল মাহমুদ 5 থেকে বড় বললে কি 2 3 4 এগুলো আসবে? আপনি উত্তর দেন যে 5 থেকে বড় বললাম, তো তখন কি আপনি 2 3 4 বলতে পারবেন? তাহলে অ্যান্সার কি হলো? অ্যান্সার এইটা অথবা এইটা। তাহলে অ্যান্সার হবে এরকম, অ্যান্সার হবে এইরকম হবে, এক্স এর মান 5 থেকে বড় অথবা এক্স এর মান -2 থেকে ছোট। 5 থেকে বড় অথবা -2 থেকে ছোট। এই যে মাঝখানে দেখেন, এইটা মাঝখানে একটা অথবা আছে, এইটা, এটা মাঝখানে একটা অথবা আছে, এইটা। এখন আসেন, এটা ব্র্যাকেটের মাধ্যমে যদি লেখেন, ব্র্যাকেটের মাধ্যমে লিখলে এইভাবে, এক্স এর মান 5 থেকে বড় অথবা এক্স এর মান -2 থেকে ছোট। 5 থেকে বড় মানে কি? এই 5 থেকে ইনফিনিটির
আগ পর্যন্ত, অথবা মানে হবে ইউনিয়ন এই মাইনাস ইনফিনিটি থেকে -2। তখন বন্ধনের মাধ্যমে ঠিক এইটা হবে উত্তর, এইটা। এইটার জন্য শর্টকাট নাই? অবশ্যই আছে, কেন নাই? দেখেন আপনি উৎপাদক করে কি বের করছেন, এক্স এর মান এখানে আপনি বুঝতেছেন যে এক্স এর মান একটা হবে 5 আর একটা হবে -2। আর যেহেতু এরকম গ্রেটার চিহ্ন আছে, তার মানে এটা উত্তরটা কখনো কি একসঙ্গে যুক্ত আকারে হবে না, অথবা দিয়ে হবে। উত্তরটা কি হবে? অবশ্যই অথবা দিয়ে হবে। তাহলে অথবা দিয়ে কি হবে মনে রাখবেন, এখানে মান দুটো তো সমান হবে না, একটা ছোট আর একটা বড় হবে, একটা ছোট আর একটা বড়। এক্স এর মান ছোটটার থেকে ছোট, এক্স এর মান ছোটটার থেকে ছোট। এই যে -2 ছোট না? তাহলে ছোটটার থেকে আরো ছোট, ছোটটার থেকে আরো ছোট, আর বড়টার থেকে এক্স এর মান আরো বড়। তো ইকুয়াল চিহ্ন হবে না, ইকুয়াল চিহ্ন হবে না, বড়টার থেকে আরো বড়। এই হলো সমাধান। মানে এই পর্যন্ত আসতে পারলে, যখন দেখবেন গ্রেটার চিহ্ন আছে, গ্রেটার চিহ্ন আছে, তখন কি হবে? ছোটটার থেকে ছোট, বড়টার থেকে বড়, ছোটটার থেকে ছোট, বড়টার থেকে বড়, মাঝখানে একটা অথবা দিয়ে দিবেন। এই হলো অ্যান্সার। বুঝতে পারছি? কোটেশন, এইখানে কোটেশন লাগবে কেন? আপনি তো জাস্ট এমসিকিউ দাগাবেন, আপনি এখানে এমসিকিউ দাগাবেন। চলেন আমরা সর্বশেষ প্রশ্নটা দিয়ে একটু পরীক্ষা করি। এইটা দিয়ে আমি কি বুঝতেছি, এখান থেকে আমি বুঝতেছি যদি এটা ইকুয়াল চিহ্ন থাকতো, এক্স এর মান একটা হয়তো -4 আর একটা হয়তো -5। যেহেতু এইখানে ছোট চিহ্ন আছে, তাহলে কি করবো, প্রথমে ছোটটা লিখবো, এই যে -5, শেষে লিখবো বড়টা, মাঝখানে একটা এক্স লিখবো। এইখানে যদি এই যে এরকম চিহ্ন থাকে, মানে বাম হাত বাঁকা করলে যে চিহ্ন থাকে, তাহলে এটা কম্বাইন্ডলি লেখা যাবে, তাহলে এই চিহ্ন বসাই দেন। এটাই হলো উত্তর, এটা উত্তর। আবার যদি এই ইকুয়েশনটা এরকম থাকতো, x+4 ইন্টু x+5 গ্রেটার ইকুয়াল 0, যদি এই চিহ্ন থাকতো, তখন আমি কি লিখতাম? তখন লিখতাম ছোটটার থেকে ছোট, ছোট কোনটা? -5 ছোট, এক্স এর মান -5 থেকে আরো ছোট, এক্স ছোট কিন্তু এক্স, অথবা দিব বড় কোনটা? -4, এক্স এর মান -4 থেকে কি হবে? বড় হবে। এই দুইটা অ্যান্সার। যদি এই চিহ্ন থাকে তাহলে অ্যান্সার হবে এটা, আর যদি এই চিহ্ন থাকে তখন দুটো কম্বাইন্ডলি হবে। আর এটা কম্বাইন্ডলি এইভাবে লেখা যায়, এই -5 -4, এখানে যদি ইকুয়াল চিহ্ন আছে তাহলে থার্ড ব্র্যাকেট। আর এটা যদি কম্বাইন্ডলি লেখেন, এক্স এর মান কি -5 থেকে ছোট, -5 থেকে ছোট মানে -ইনফিনিটি থেকে -5 পর্যন্ত, এখানে ইকুয়াল চিহ্ন হবে, এখানে সরি এখানে থার্ড ব্র্যাকেট, আর এখানে প্রথম বন্ধনী হবে, হ্যাঁ। আর অথবার জন্য একটা কি হবে? ইউনিয়ন হবে। আর এটা কি হবে? -4 থেকে এক্স এর মান কত বড় না, ইনফিনিটি পর্যন্ত, এখানে থার্ড ব্র্যাকেট। এটা এটা সঠিক উত্তর। এই মানে এটাও থাকতে পারে, আবার এইভাবেও থাকতে পারে, এই যে এটা এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। এখন বলেন, দ্বিঘাত সমীকরণ কি আপনাদের ক্লিয়ার? দ্বিঘাত সমীকরণ কি আপনাদের ক্লিয়ার? এখন খুব বেশি সময় লাগবে এখন সমাধান করতে? লাগবে না, আশা করি আর বেশি সময় লাগবে না। এইবার চলেন আমরা একটা ভগ্নাংশের অঙ্ক করবো, হ্যাঁ। এই অঙ্কটা 43 বিসিএস এ আসছে, হ্যাঁ, এটা 43 বিসিএস এ আসছে। খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমাদের লেকচার বইয়ে নাই, হ্যাঁ, এটা লেকচার বইয়ে নাই, আপনি আলাদাভাবে নোট করে নেবেন, হ্যাঁ। এখন বলেন, এইটা কি বিপরীতকরণ করা যায় কি না, হ্যাঁ বা না? এটা কি বিপরীতকরণ যাবে কি না, হ্যাঁ অথবা না? এটা কিভাবে যায় বলেন তো আমাকে, কিভাবে যায়? আপনি কি জানেন এটা ধনাত্মক না ঋণাত্মক? আপনি কি বুঝতে পারতেছেন এটা ধনাত্মক না ঋণাত্মক? বলেন, এই 1/3x - 5, আমি 1/3 এটা ধনাত্মক বুঝতে পারছি, এটা কি ধনাত্মক না ঋণাত্মক? এটা 43-তে কিন্তু আসছে। আমি এটা বুঝতেছি না এটা ধনাত্মক নাকি ঋণাত্মক, তার মানে এই অঙ্কটা আমি বিপরীতকরণ করতে পারবো না, উল্টাতে পারবো না, এটা উল্টাতে পারবো না। হ্যাঁ, ধনাত্মকও হইতে পারে, ঋণাত্মকও হইতে পারে। এখন কেউ যদি x=0 বসায়, তখন এটা হবে কি নেগেটিভ। আবার কেউ যদি x=2 বসায়, তখন এটা হবে যাবে পজিটিভ। তার মানে আমি বুঝতেছি না এটা পজিটিভ নাকি নেগেটিভ, এটা জানি না। তাহলে এই অঙ্কর সমাধান কিভাবে করব? এই অঙ্কের সমাধান করতে হবে, এখানে সবগুলাকে একপাশে নিয়ে নেবেন প্রথমে, 1/3x - 5, এই 1/3টাকে এই পাশে নিয়ে আসবেন, <<0। এরপর আপনি একটু হিসাব করেন, এখানে যদি লসাগু করেন কি হবে? 3 × 3x - 5, এখানে হবে 3 -3x + 5, হ্যাঁ। এটা আমি জাস্ট কি করলাম, বিয়োগ করলাম,
লেস দেন জিরো, লেস দেন জিরো। তাহলে এখানে হিসাব করলে কি হয়, উপরে হইল কি -3x প্লাস 8, আর নিচে 3/3 × 3 × 3x - 5 লেস দেন জিরো। আচ্ছা এখানে এক্স এর সামনে মাইনাস আছে, তো আমি একটা মাইনাস কমন নেই, হ্যাঁ, আমি যদি মাইনাস কমন নেই তাহলে 3x - 8, আর নিচে 3 × 3x - 5 লেস দেন জিরো। একটু খেয়াল করে দেখেন, এখানে এখানে এই যে মাইনাস যেটা আছে, এই মাইনাসটা দূর করার জন্য উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করব। এখানে কিন্তু মাইনাস আছে, আমি বুঝতেছি এখানে মাইনাস আছে, উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করতেছি। তাহলে উভয় পাশে যদি ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করি, চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, তাই না? 3x - 8 ডিভাইডেড বাই 3 × 3x - 5 ইজ, আচ্ছা এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে গেল কেন? আমি এই যে মাইনাস দ্বারা কিন্তু গুণ করলাম। ওকে, এইবার এই যে নিচে যে 3 আছে, এই 3টা এই পাশে গিয়ে গুণ হয়ে যাবে, মানে শূন্য হয়ে যাবে। এই 3টা এই পাশে শূন্যর সাথে গুণ হয়ে শূন্য হয়ে যাবে। তাহলে উপরে কি থাকলো? 3x - 8, আর নিচে কি থাকলো? 3x - 5, তাই না? গ্রেটার দেন জিরো। এইবার দেখেন, একটু আগে যে আপনারা অঙ্কগুলো করলেন, দুইটা রাশি গুণ আকারে ছিল, দুইটা রাশি গুণ আকারে ছিল, এইখানে দুইটা রাশি ভাগ আকারে আছে। একই কথা, দুইটা একই কথা। এই যে এখানে শূন্য থেকে বড়, এটাও শূন্য, এটা এটা শূন্য থেকে বড়, মানে এটা পুরোটাই পজিটিভ। কখন হবে? যদি উপরেরটাও ধনাত্মক নিচেরটাও ধনাত্মক হয় তাহলে পজিটিভ হবে, অথবা উপরেরটাও ঋণাত্মক নিচেরটাও ঋণাত্মক, তাহলে কি হবে? শূন্য থেকে বড় হবে, তাই না? একটু আগেই করছি না? এখন এইটা থেকে আমরা যদি যদি এটা ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে আমরা কি পাইতাম? আমরা এরকম পাইতাম 3x - 8 = 0, তার মানে x = 8/3, এটা একটা পাইতাম। আবার পাইতাম কি 3x - 5 = 0, x = 5/3 পাইতাম। দুইটা দুইটা পাইতাম কি না? হ্যাঁ, এই দুইটা পাইতাম। মানে ধরেন আপনার কাছে এটা এরকম না থেকে এইরকম ভাবে আছে, 3x - 8 ইন্টু 3x - 5 গ্রেটার দেন জিরো। এইটা সমাধান যেভাবে করতেন এইটারও সমাধান ঠিক সেম ভাবেই হবে, আর কি, আর কোনো পার্থক্য নাই। তাহলে এখানে ছোট কোনটা, 5/3 ছোট নাকি 8/3 ছোট? তাহলে এক্স এর মান ছোটটার থেকে ছোট হবে, ছোটটার থেকে ছোট হবে এক্স এর মান। তার মানে কি 5/3 থেকে ছোট, এক্স এর মান 5/3 থেকে ছোট, অথবা এক্স এর মান 8/3 থেকে বড়। এটা হলো অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। কমপ্লিকেটেড? আপনি এটা এটা তুলনা করেন, এই যে এটা আপনি তুলনা, এটা এটা ভুলে যান, এটা ভুলে যান, এইটুকু ভুলে যান। মনে করেন এটা গুণ আকারে আছে, এটা গুণ আকারে আছে, তাহলে এবার চিন্তা করেন কি হবে। এবার চিন্তা করেন তাহলে কি হবে। আপনি জাস্ট এইটুকু চিন্তা করেন যে 3x - 8 ইন্টু 3x - 5, এটা যদি গুণ আকারে থাকে তাহলে অ্যান্সারটা কি হইতো? এটা যা হইতো এখানেও ঠিক তাই, শুধুমাত্র গুণ আর ভাগ আছে। ওকে, তাহলে আমরা সর্বশেষ টাইপ করব, টাইপ 6। যদিও এইসব প্রশ্ন বিসিএস এখন পর্যন্ত আসে নাই, আসার সম্ভাবনা কম, তারপরে আপনারা একটু দেখেন। খুব সহজ একটা অঙ্ক। পুত্রের বয়স মাতার বয়সের 1/3, মানে মায়ের বয়সে 3/1 করলে যা হবে সেটা হবে পুত্রের বয়স। এরপর বলছে পিতা আবার মাতার চেয়ে 6 বছরের বড়, মানে মায়ের চেয়ে বাবা 6 বছরের বড়। আর বলছে তিনজনের বয়স যদি যোগ করি অনূর্ধ্ব 90 বছর, মানে সর্বোচ্চ 90 বছর হবে। 90 সমান হইতে পারে, 89 হইতে পারে, মানে 90 থেকে ছোট, সর্বোচ্চ 90। বলছে মাতার বয়স অসমতার মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমি মায়ের বয়স, মা ধরলাম x বছর, তাহলে বলেন তো পোলার বয়স কত হবে? মায়ের বয়স যদি x বছর হয় পোলার বয়স কত হবে? x/3। আর মায়ের বয়স যদি x বছর হয় আব্বার বয়স কত হবে? কি বলছে? আব্বা মার চেয়ে 6 বছরের বড়, x+6। এখন কি বলছে? এই যে মায়ের বয়স, পোলার বয়স, আব্বার বয়স যোগ করলে সর্বোচ্চ, মানে অনূর্ধ্ব 90 বছর হবে। x+x/3 প্লাস x/6, এটা যোগ করলে অনূর্ধ্ব মানে সর্বোচ্চ 90 হবে। 90-এর থেকে বেশি হইতে পারবে না। এই জন্য এখানে 90-এর থেকে বেশি হইতে পারবে না, মানে এটা 90 থেকে ছোট হবে বা 90 হইতে পারে। হ্যাঁ, এখন এখান থেকে আপনারা এটা সমাধান করলে এক্স এর মান <36 পাবেন। এটাই হবে অসমতা। হ্যাঁ, x+6, তো মায়ের বয়স যদি x বছর হয়
বলছে বাবা মায়ের চেয়ে 6 বছরের বড়, এই জন্য x+6। ও, আমি x/6 লিখছি, ওহো রে। ওকে, থ্যাংক ইউ। আমি x/6 লিখে ফেলছি না। ওকে, এটা সমাধান করলে x = 36 পাবেন। আর এই অঙ্কটা দেখেন, এটাও আশা করি পারবেন। কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার 5 গুণ সংখ্যাটি দ্বিগুণ এবং 18 এর সমষ্টি অপেক্ষা ছোট। ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি আমি এক্স ধরি, এর 5 গুণ হবে 5x। কি বলছে, সংখ্যাটির দ্বিগুণ এবং 18 এর সমষ্টি অপেক্ষা কি ছোট। কে ছোট? কে ছোট? এই 5x ছোট। এই যে হয়ে গেল। তাহলে এটা সমাধান করলে কি হবে? 5x - 2x <18, অর্থাৎ 3x <18। এখান থেকে আমরা লিখতে পারি x <6। এখানে আবার একটা ঘটনা আছে, কি ঘটনা জানেন? যেহেতু বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে x <6 মানে -ইনফিনিটি পর্যন্ত না কিন্তু, শূন্য থেকে 6 পর্যন্ত। এইটা, কারণ পূর্ণ সংখ্যা তো, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে শূন্য থেকে বড় হবে। এটা অ্যান্সার। থ্যাংক ইউ।